কলকাতায় কাজ নেই। আজকে যদি মিউজিশিয়ানসরা বলে, আমি মোটামুটি শো করে আমি বললাম, "আরে দাঁড়া আমি ৳২,০০০ শো করব না।" করবে না? ঠিক আছে আমি ওকে ডেকে নিচ্ছি। আমাদের ইউনিভার্সিনা ক্রেয়ন। ইউনিভার্সাল ব্যান্ডের নামেই রয়েছে চ্যানেল। তো কিছুদিনের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে Spotify, Apple Music। একটা ইপি রিলিজড আছে, সেই গানগুলোকে আমরা রি-আপলোড করব। নতুন গানটা ৪-৫ দিন মতো হয়েছে। অনেক লাইভ শোতে আমরা অলরেডি গানটা পারফর্ম করেছি অনেকবার। আমার একটা ফ্রেন্ড আছে গৌরব তপাদার। ওর সাথে পডকাস্টে আমি আগে তো পডকাস্ট করতো না। তো একদিন বলেছিলাম যে, "করো তুমি।" তো ভূতের পডকাস্ট দিয়ে স্টার্ট হয়ে র‍্যান্ডম টপিকস করতে এখন আমি আর যাই না। কারণ সেটআপটা এখন এমনই হয়ে গেছে যে ও নিজেরটা নিজেই করে নিতে পারে। এবার একটা নাম দিই ব্যান্ডের। র‍্যান্ডম নাম চেয়ার, গাছ, এটা নামটা ঝাপা। কিরকম তো কথা, এটা ব্যাপারটা হচ্ছে ঝাপা। একটা ফেভারিট আর্টিস্ট আছে কমন নাম হচ্ছে ডেভিড ম্যাক্সিম মিশিক। পিয়ানো পিস আছে ছোট্ট ১.৫ মিনিট মতো। ওটার নাম হচ্ছে ইউনিভার্সিনা ক্রেয়ন। আমি, সৌম্য, অনুরূপ, আমরা ৩ জন গিটার প্লেয়ার, ড্রামার রোহান চক্রবর্তী। ওরা অনন্যা চক্রবর্তী বলে সারেগামাপার খুব ফেমাস সিঙ্গার। ওখানে রোহান আর সৌত্রিক মানে আমাদের যে ড্রামার আর বেসিস্ট, দুজনই ওই ব্যান্ডের মেম্বার। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের পরিবারের সবাই ভালো আছে। আমরা যখন গান শুনি, আমাদের গানের পিছনে বা গানের সঙ্গে কিছু মিউজিক বাজতে থাকে। ঠিক সেরকম আমরা যখন গানের যদি শব্দগুলো সরিয়ে দিই এবং সেই মিউজিকগুলোকে আমরা কোনো সিনেমায় বা কোনো কাজে ইউজ করি, সেগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি। কিন্তু ধরে নিন যদি আপনার কাছে একটা গান থাকে যে গানের কোনো শব্দ নেই, শুধু একটা বাজনা বাজছে, যেমন ধরেন গেম অফ থ্রোন। আমাদের অনেক বড় বড় সুন্দর সুন্দর গান আছে। লাইট অফ সেভেন একটা খুব ফেমাস একটা গান, আমার নিজের খুব পছন্দের একটা মিউজিক। তো আজকে আমাদের যারা অতিথি, তারা একটা ব্যান্ডের মেম্বার, ইউনিভার্সিটি ক্রেন, এবং তাদের একটা নতুন গান বেরিয়েছে, জার্নি টু দ্য নর্থ। ব্যান্ডটার ইউনিকনেস হচ্ছে এরা এদের কাজে কোথাও গানের শব্দ ইউজ করে না, তারা পুরোটাই বাজনার মাধ্যমে কাজটা করে। কাজটা খুব কঠিন এবং একটু স্বতন্ত্র। কিন্তু দুঃখের বিষয় আমাদের অডিয়েন্সরা মানে দর্শকরা এখনো অবধি এই ব্যান্ডটার সম্বন্ধে খুব একটা জানে না, বা এই কালচারটার সম্বন্ধে খুব একটা জড়িত না। তো আপনারা যদি না জেনে থাকেন, এখনই ভিডিওটা পজ করুন, ইউটিউব চ্যানেলে যান বা এদের কাজগুলো দেখুন ইনস্টাগ্রামে। তো আর বকবক না করে আজকে শুরু করি আমাদের আড্ডা। তাই চলুন আলাপ করে দিই আর তাদের দুজন মেম্বারের সাথে, সুরজ এবং সৌম্যদীপ। নমস্কার। হ্যালো। তো আমাদের সঙ্গে আছেন সৌম্যদীপ এবং সুরজ। তো কেমন লাগছে? আমি তো মানে একটু উইয়ার্ড, কারণ আমি তো অলরেডি অডিও ইঞ্জিনিয়ার। তো আমি পডকাস্টের কাজকর্ম করি, রেকর্ড করি। তো সবসময় ব্যাক এন্ডে থাকা, আর এখন আমি এখানে বসে আছি, লাইট পড়ছে, ক্যামেরা আমার সামনে, মাইক, আমি কথা বলছি। তো ওটা একটু উইয়ার্ড। হোপফুলি আমি একটু পর হ্যাবিচুয়েটেড হয়ে যাবো ব্যাপারটায়। সুরজ? হ্যাঁ, মানে আমারও মানে ১ম অভিজ্ঞতা এটা। এরকম মানে obviously পডকাস্ট কিছু শুনেছি, আর ওর সাথে ও যে কাজটা করে সেখানে দেখেছি অডিওর কিছু কাজও কিভাবে করে। তো আমারও মানে ব্যাক এন্ড এর থেকেই দেখার অভিজ্ঞতাটা রয়েছে। এখানে এসে খুব একটা মানে চেয়ারে বসে লাইট ক্যামেরার সামনে কথা বলার খুব একটা অভিজ্ঞতা নেই। বাট হ্যাঁ, মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। নিশ্চয়ই ভালো আড্ডা হবে। তো তুমি যদি বলো তুমি কোথায় এই পডকাস্টে কাজ করো? সো আমার একটা ফ্রেন্ড আছে গৌরব তপাদার। তো ওর সাথে পডকাস্টে আমি গৌতম আমাদের ইউটিউবের খুব ফেমাস একজন। হ্যাঁ। তো বাহ! এরকম একদিন, আগে তো পডকাস্ট করতো না। তো একদিন বলেছিলাম যে, "করো তুমি।" তো ভূতের পডকাস্ট দিয়ে স্টার্ট হয়ে আস্তে সেটা র‍্যান্ডম টপিকস করতে দেন আগে আমরা একটা স্টুডিওতে করতাম। তারপরে ওর বাড়িতে সেটআপ করে নিয়েছে। তো এখন আমি আর যাই না। কারণ সেটআপটা এখন এমনই হয়ে গেছে যে ও নিজেরটা নিজেই করে নিতে পারে। মাইক আগে থেকে সেট করা থাকে। আমি অডিও প্রিসেট করে আসি। ও জাস্ট আমায় অডিওটা পাঠিয়ে দেয়। আমি জাস্ট মিক্স করে দিয়ে দিই। তো আগে যখন করতাম তো স্টুডিওতে, এখন তোর বাড়িতে, লাইক এটাই। তো এখন সব কেমন একটা অটোমেশনে চলে। লোক আসে, বসে, পডকাস্ট করে চলে যায়। দ্যাটস অল। এটা তো খুব ভালো ব্যাপার। মানে এই জায়গাটায় পৌঁছাতে পারা মানে একটা টিমের একটা খুব বড় অবদান সেই জায়গাটায়। হ্যাঁ। যেখানে কাজটা একবার করে নিচ্ছি, তারপরে জাস্ট অটোমেটিক্যালি সব হয়ে যাচ্ছে। তো এটা ভালো। এতে সময়ও বাঁচে। আর মানে অবভিয়াসলি আমার কাজ একটু কমে, তো ফাঁকি মারতে পারি আমি একটু। আমি গৌরবকে বলতে চাইবো, তুমি খুব ভালো কাজ করো পডকাস্টে। তোমার কথা বলা এবং তোমার পার্সোনালিটি খুব ভালো লাগে, মানে আমার নিজের দেখতে খুব ভালো লাগে। তো কাজটা চালিয়ে যাও
এবং হোপফুলি হয়তো তোমাকে কোনোদিন এখানে দেখতে পাবো। তো আজকে আমরা আসি এবং এটা থেকে মনে পড়লো যে আমাদের যারা টিম এখানে আছে তারাও প্রচণ্ড খেটে খুঁটে কাজ করে। আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদেরও অনেকটা সময় দিতে হতো, এখন আমরা বেশ সুন্দরভাবে কাজ করতে পারছি। তো এটা একটা টিম ওয়ার্ক, হ্যাঁ, নিশ্চয়ই। সব হ্যাঁ, বিষয়ে টিম ওয়ার্ক। তোমরা একটা ব্যান্ডে কাজ করো, তোমাদের একটা টিম, একদমই, যত ভালো টিম তত সুন্দর কাজ হয়, এটা আমার একদম, মনে হয়। নিশ্চয়ই। তো আমরা আজকে আমাদের আড্ডায় আসি। তো একদম। তোমাদের নতুন গানটা সম্বন্ধে কিছু বলো যদি। সুরজ বল। হ্যাঁ, নতুন গানটা মানে এই গানটা আমরা রিলিজ করেছি কতদিন হয়েছে? ২ দিন? ৪-৫ দিন হয়েছে। ৪-৫ দিন মতো হয়েছে। বাট এই গানটা আমাদের লেখা হয়েছিল, মানে কম্পোজ করা হয়েছিল বেশ না হয় ১-১.৫ বছরের বেশি হয়ে গেছে। আর আমরা ইভেন অনেক লাইভ শোতে আমরা অলরেডি গানটা পারফর্ম করেছি অনেকবার। তো আমাদের যারা লিসেনার, যারা অ্যাক্টিভলি আমাদের শোতে আসে মোটামুটি তারা গানটা বেশ কয়েকবার শুনেই ফেলেছে। মানে আমরা ধরে নাও ৭-৮ বার তো আমরা লাইভ পারফর্ম অলরেডি গানটা করেই ছিলাম। তো এবং লাস্ট যে আমাদের ইপিটা বেরিয়েছিল সেটায় গানটা ইনক্লুডেড ছিল না। তো লাস্ট ইপি রিলিজ হওয়ার পরে আমরা এই গানটাকে নিয়ে মানে গানটা কম্পোজ করা বা লাইভ বানানো হয়। তো আমাদের রিসেন্টলি আরেকটা ইপি আসছে, সেখানে আমরা এই গানটাকে ইনক্লুড করব, মানে করার প্ল্যান আমাদের। আর তার আগে এটাকে আমরা সিঙ্গেল হিসাবে মানে ইপিটারই প্রথম একটা গান হিসাবে আমরা ওটাকে আগে আপাতত রিলিজ করেছি। এরপরে আমরা যখন ইপিটা রিলিজ করবো ওটার সাথে আরো ৩টে গান কি ৪টে গান আমাদের অ্যাড হবে, যেটা জানুয়ারিতে আসছে। বাহ, বেশ সুন্দর ব্যাপার তো। হ্যাঁ, আর তোমাদের ব্যান্ডের নামটার কারণ কি, এরকম ধরনের সুন্দর একটা নাম বেশ? এটা অ্যাকচুয়ালি এটা নামটা ঝাপা। মানে তো কিরকম? কিরকম তো কথা, এটা ব্যাপারটা হচ্ছে, চাপা। তো আমি আর মানে যখন ওর বাড়িতে কাজ করছিলাম, ব্যান্ড এটা- স্টার্ট কখন হয়? এটা হ্যাঁ, শুরুটা বল। 2019 আচ্ছা, হ্যাঁ ১৯ এর মাঝখানে অ্যাকচুয়ালি। ওই 19 তো আমরা স্টার্ট করছিলাম। তো আমি অ্যাকচুয়ালি ২-৪টে গান লিখেছিলাম। মানে ওই আরকি, তখন তো অত কাজকর্ম পারতাম না। ওকে বলেছিলাম যে, "তুই করবি?" ও বলল, "হ্যাঁ, ঠিক আছে করব।" ওর সাথে আমার মেন্টালিটিও ম্যাচ করছিল। একই রকমের সাউন্ড আমরা তো পছন্দ করি। তারপরে আমরা একটা গান লিখেছি ফাইনালি। আচ্ছা। 'শুটিং স্টার' নাম, আমাদের ইউটিউবে আছে ওটা। ওটা আমাদের ১ম গান, যেটা আমরা ফুললি কম্পোজড ইন্সট্রুমেন্টাল গান আরকি। তো ওকে এবার ভাবলাম, ভাই গান তো হয়ে গেল, এবার একটা নাম দিই ব্যান্ডের। এবার র‍্যান্ডম নাম, চেয়ার, গাছ, থুতু, মানে মজা করেই বলছি। তখন এইসব ভাবছিলাম যে এবার আমাদের একটা দুজনেরই খুব একটা ফেভারিট আর্টিস্ট আছে কমন, নাম হচ্ছে ডেভিড ম্যাক্সিম মিশিক। তো ওর একটা পিয়ানো পিস আছে ছোট্ট ১.৫ মিনিট মতো। তো ওটার নাম হচ্ছে 'ইউনিভার্স ইন আ ক্রেয়ন'। তো আমরা বারান্দায় বসে, বসে ভাবছি আর পাশ থেকে ওটা চলছে। আমি এটাই রেখে দে, নামটা এটাই রেখে দে। বলছে যারা শোনে তারা কিন্তু জাজ করবে। আমি বললাম যায় আসে না, কতজন, ১০ জন শোনে পাড়ায়, দেখ তোর ১০ জন হয়তো শোনে, তাও শোনে না। তো ওটাই রেখে দিয়েছি, ওটাই চলছে। এবার লোকজন নামটা খেয়ে নিয়েছে। এবার মানে যারা জানে তারা ইনবক্সে লেখে যে, "কি গো?" হ্যাঁ, মানে এই সাউন্ডটা বেসিক্যালি মানে ডেভিড ম্যাক্সিমিসিস যে সাউন্ডটা করে, সাউন্ডটা আমাদের সাথে মানে খুবই মানে আইডেন্টিক্যাল, অলমোস্ট আইডেন্টিক্যাল। তো তখন কি হয় মানে ওদের সাউন্ডটা মানে যারা আমাদেরও শোনে তারা ওই আর্টিস্টকেও শুনতেই পারে, মানে মানে ওনার মিউজিকও অ্যাপ্রিশিয়েট করে। তো ব্যাপারটা তো যারা ওনাদের মিউজিক শুনেছে তারা মোটামুটি জানে যে মানে ওটা বেশ পপুলার গান, মানে গান আরকি 'ইউনিভার্স ইন আ ক্রেয়ন'। তো তারাও জানে, তো তারা মাঝে, মাঝে আমাদের বলে, "আচ্ছা নামটা" কারণ এতটা সিমিলার আইডিয়া তো মাথা থেকে আসা উচিত না, 'ইউনিভার্স ইন আ ক্রেয়ন', তো কাইন্ড অফ তারা বুঝতেই পারে। আর এনিওয়েজ তো যেহেতু আমাদের সাউন্ডের সাথে ওই নামটা যায়, বিকজ আমরা ইন্সট্রুমেন্টাল মিউজিক করি আর উই কাইন্ড অফ ডু হ্যাপি মিউজিক, মানে খুব একটা মানে আমরা হয়তো মেটাল বা রক মিউজিক করতে পারি, বাট আমাদের মিউজিকটা একটু কালারফুল, ইট সাউন্ডস কালারফুল। তো তার সাথে 'ইউনিভার্স ইন আ ক্রেয়ন' নামটা কোনো জায়গায় গিয়ে মানে ম্যাচ করে। ম্যাচ করে, কোনোভাবে তো ম্যাচ করে হ্যাঁ, গেছে। মানে রিপ্রেজেন্ট করে আমাদের সাউন্ডটাকে নামটা তো ভালোভাবে। তো তোমরা দুজনেই ফাউন্ডিং মেম্বার। হ্যাঁ, আমি আর ওই তোমাদের founding ব্যান্ডে তো আরো অনেক লোক আছে, তাদের জন্য একটু বলো যদি। হ্যাঁ, মানে আমাদের ব্যান্ডের শুরুটা ওর আর আমার থেকে হয়। মানে ও আমাকে একদিন কল করে অ্যান্ড দেন আমরা বুঝতে পারি যে আমাদের মেন্টালিটিটা একরকম। সাউন্ড যেটা আমরা বানাতে চাইছি বা যেটা কম্পোজ করতে চাইছি বা একটা ব্যান্ড চাইলেও সেটাকে যেখানে দেখতে চাইছি, এই মেন্টালিটিটা আমাদের ম্যাচ করে। তো আমরা একসাথে কাজ শুরু করি। ও আর আমি আমাদের প্রথমেই ব্যান্ডের আইডিয়াটা টু বি অনেস্ট ছিল না যে আমরা লাইভ যাবো বা বাজাবো, কি করব। আমাদের প্রথম কাজ ছিল যে আমরা একটা গান বানাবো সবার আগে, মানে যেটা মানে আমাদের মানে ইভেন আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না আমাদের যে কোনো আমাদের expectation আমাদের ছিল না। বেট হতো যেটায় ১০০টা ভিউ হবে। ১০০টা views যে ৫০০টা ভিউ হলে আমরা ৳৫০০ দেবো তোকে। মানে হ্যাঁ, তো এরকম একটা বিশাল ব্যাপার। মানে কারণ কারণ নিশ জনার না, খুব খুবই একটা নিশ, শোনে মানে না আরকি। খুব একটা অডিয়েন্স এক্সপেক্ট করিও নি আমরা কোনোদিনও। তো এনিওয়েজ আমরা একটা গান, যেটাও বলল 'শুটিং স্টার' প্রথম গান যেটা আমরা রেকর্ড করি। রেকর্ড করার পর তারপর গানটা যখন একটা মোটামুটি একটা জায়গায় দাঁড়ায় যে মনে হচ্ছে আচ্ছা
ঠিক আছে এখন ভালো শোনাচ্ছে, তখন আমাদের মাথায় আসে যে আমরা এটাকে লাইভ পারফর্ম করি, যাতে বিকজ প্রমোশন করতে গেলে নিজেদেরকে লাইভ পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট সবার আগে, তাই না? তো মানে রিলিজ তো করবোই, বাট তার আগে লাইভ যদি শোনাতে পারি নিশ্চয়ই সেখান থেকে কিছুটা আমাদের অডিয়েন্স বাড়বে, মানে ইনিশিয়াল একটা বুস্ট পাবো। তো তারপর আমাদের লাইভ করার এই আইডিয়াটা আসে যে এবার লাইভ যেতে হবে, তো উই নিড আ ব্যান্ড, ঠিক আছে? তো তারপরে আমরা শুরু আমাদের হয়েছিল তো ইনিশিয়ালি অন্যান্য একদমই অন্য অন্য মেম্বার কিরকম? মেম্বার না, মানে আমাদের ড্রামার যে রোহান চক্রবর্তী, ওকে মানে বেশ ফেমাস, ও মানে ওটা তো তুই অনেক পরে চলে হ্যাঁ না না গেলি। আমাদের থার্ড মেম্বার তো কিন্তু কি রোহান হয়েছিল, চক্রবর্তী হ্যাঁ, টেকনিক্যালি। তো প্রথমে কি হয়েছিল, আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে র্যান্ডম, এই তুই বাজাতে পারিস চলে আয়, তুই বাজাতে পারিস হ্যাঁ চলে আয়। মানে আমরা সবাই তাই করি, কিছু হ্যাঁ, করার মানে নেই ভাই, অত শুরু এভাবে হয়। খোঁজাখুঁজি হ্যাঁ, নেই আর কি, তুই কারণ- বাজাতে পারিস তো চলে আয় চলে আয় চলে আয়, কোনো অসুবিধা নেই। এবার অবভিয়াসলি সবার সাথে আর কি ওই মেন্টালিটিটা ম্যাচ করে না, তো চেঞ্জ হতে 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 তো ওই স্টোরিটা একটু বলছি, একটু হ্যাঁ, টক্সিক স্টোরি কোন ওটা কোন একটু। স্টোরিটা? তো বেসিক্যালি ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, আচ্ছা, তো ও বেরিয়ে যায় ব্যান্ড থেকে। এবার তখনই আমাদের একটা শো ঢোকে কোভিডের সময়টা, কোভিডের পরে, হ্যাঁ, কোভিডের পোস্ট কোভিড 2021। 21 তো হ্যাঁ। তারপরে তখনও লকডাউন সবে উঠেছে আমাদের জাস্ট হ্যাঁ। উঠেছে, জাস্ট তো উঠেছে, আমাদের কিছু যে মাস হয়েছে। থার্ড গিটারিস্ট অনুরূপ, তখন আমি অনুরূপকে ফোন করে বলি যে চলে আয়, একটা শো আছে। তো ও চলে এলো, তখন ওর সাথে আমার স্টিল ঝামেলা চলছে। ও নেই ব্যান্ডে, ওকে ছাড়াই আমরা প্রথম শো নামিয়ে প্রথম দিয়েছি। শো মানে বেসিক্যালি মানে করি না। আগের গল্পটা বলে নিই, তাহলে এই কনটেক্সটটা বুঝতে সুবিধা আচ্ছা হবে। আচ্ছা, হ্যাঁ, তো এবার যেটা আমি বলছিলাম, তো রোহানকে আমরা দুজন শুরু করার পরে আমরা রোহান ড্রামার, তো আমাদের ড্রামার অবভিয়াসলি সবার আচ্ছা, আমি আগে যদি আটকে নিই, হ্যাঁ, হ্যাঁ। তোমরা কি কি ইনস্ট্রুমেন্ট বাজাও? আমি গিটার, ও গিটার, দুজনেই গিটার? দুজনই গিটার। আমাদের এবার আরেকজন 3টে গিটার guitar প্লেয়ার, player। বেসিক্যালি হ্যাঁ। ৩ টে গিটার প্লেয়ার আছে আমাদের, আরেকজন অনুরূপ মানে এই আমার মনে হয় না ভারতে খুব বেশি বা বাংলায় খুব বেশি ব্যান্ড আছে যেখানে 3টে গিটার আই একসঙ্গে perform করে। থিঙ্ক নেই, নেই। নেই আর খুব বেশি না, নেই। তো এটা একটা ইউনিক, আমি প্রথম থেকে বলে যাচ্ছি, স্বতন্ত্র একটা ব্যান্ড, এবং এরা নিজেদের মতো করে চেষ্টা করছে, আমাদেরই মতো একটা নতুন একটা জেনারেশন। তো জয় রক যখন আমরা বলি, তো সেটার সঙ্গে সঙ্গে থাকুন, ভালো লাগবে। তো চলুন শুরু করি। হ্যাঁ, হ্যাঁ। তারপর তো রোহান, তো আমাদের ড্রামার লাগবে অবভিয়াসলি, তো আমরা রোহানকে কন্ট্যাক্ট করি। রোহান, ওর আগে একটা ব্যান্ড ছিল থিংস ইন মোশন, সেখানে রোহান ড্রামস বাজাতো। তো আচ্ছা, ও বলল যে হ্যাঁ, রোহানকে আমরা ট্রাই করতেই পারি, ভালো বাজায়। তখন রোহানের বয়স আরো কম ছিল, আমার চেয়ে একটু বয়সে ছোট, ওর চেয়েও ছোট রোহান। মানে ও সবচেয়ে ছোট মেম্বার এই গেছে এখন আমাদের ব্যান্ডে এখনো। তো তখন আরো ছোট ছিল, এটা মোটামুটি ৫ বছর আগের কথা বলছি। তো পোটেনশিয়াল ছিল খুব ভালো, এখন মানে অনেক ইমপ্রুভ করেছে, অনেক বেটার বাজায়, অনেক ভালো বাজায়, অনেক বড় বড় শোজ করে। তো ওকে আমরা ডাকি। তো আমরা প্রথমে ও, আমি আর রোহান, আমরা ৩ জন একটা জ্যাম প্যাডে যাই। আর আমাদের একটা শো করার কথা ছিল। এটা মানে লকডাউনের আগে। ঠিক আছে? এটা কোথায় ছিল? কোন আমার ঠিক নামটা, কলেজের নামটা মনে পড়ছে না। ও আ শিবপুর, শিবপুর। আইআইএসটি শিবপুর। না, আইএসটি শিবপুর। তো ওখানে একটা ব্যান্ড কম্পিটিশন হওয়ার কথা ছিল। না 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 না, ওটা ওদের একটা ফেস্ট হয় ওখানে হ্যাঁ, আমাদের। ওদের একটা ফেস্ট মতো হয়। তো ওখানে আমাদের একটা ছোট্ট স্লট, মানে ওই মানে একটা গান বাজাতে একটাই বলবে। গান, আমাদের একটাই গান আছে তখন, ঠিক আছে? তো আমরা ওই একটা গান বাজানোর জন্য আমরা রিহার্সাল শুরু করি, ঠিক আছে? মানে আমাদের সব যাবতীয় জিনিসপত্র নিই। আমি, ও, রোহান, আর আমাদের একটা বেসিস্টকে আমরা নিই, সে সিদ্ধার্থ বলে। আর প্রসেনজিৎ বলে একজন আমাদের, সে আমাদের সাথে অনেকদিন অবধিই ছিল, রিসেন্টলি ১ বছর হয়েছে ব্যান্ডে নেই। তো তাকে আমরা হায়ার করি, কিস প্লেয়ার। তো কিস প্লেয়ার, একজন বেসিস্ট, ও আর আমি তখন গিটার প্লেয়ার ছিলাম শুধু, ও আর আমি। এটা লকডাউনের আগের কথা বলছি, এপ্রিল। তো আর রোহান, আমাদের 5 পিস সেটআপটা তৈরি হয়। তো ওটা নিয়ে আমরা রিহার্সাল করা শুরু করি। বেশ ৩, ৪টে, ৫টা আমরা মোটামুটি রিহার্সাল করেছিলাম। ওই একটাই গান তো করার কথা ছিল আমাদের। তো করার পরে ঠিক মানে শো এর আগের দিন লাস্ট যে রিহার্সালটা আমরা করব, মানে পরের দিনই আমাদের কনসার্টটা। সেইদিন আমরা জানতে পারি যে লকডাউন হয়ে যাবে। জাস্ট আমরা মানে রিহার্সাল করে বেরিয়েছি, মনে কর মানে বাইরে আড্ডা। স্যাডেস্ট পার্ট ইজ তারপরেই আমাদের একটা শো লক হয়েছিল, যেটা আমরা জেইউতে লোকাল ট্রেনের আগে আগে বাজতাম। মানে আমাদের একটা মানে স্লট ছিল। বিশাল বড় স্লট ছিল। হ্যাঁ, মানে আর so ওটা শুরুতেই লক তাও হয়েছিল, আমাদেরকে- ওটা সবচেয়ে স্যাড। স্বাভাবিক, আমরা স্বাভাবিক, জানি স্বাভাবিক। যে আমারই sadness লাগছে। এখানে এখানে এই ক্রাউডটা পেয়ে যাবো, একবার শুনিয়ে দেবো। হ্যাঁ, শুরুতে আমরা তো একটা আমরা একটা জিনিস নিয়ে প্রথম থেকে খুব কনফিডেন্ট ছিলাম যে দেখো, হতে পারে আমরা মেটাল করি বা নিশ জনার করি, কিন্তু এইটুকু আমাদের কনফিডেন্স ছিল যে আমরা যদি এক্ষুনি কাউকে একটা শোনাই, তো গানটা সে পছন্দ করবে। মানে ক্লিনস পার্ট অনেক আছে, তো এলিমেন্টস অনেক আছে, তো ওগুলো আর কি চট করে ওরকম হয় না যে মেটাল মানেই আমরা কি জানি যে চিৎকার করবে, গ্রাউল করবে, আনএক্সেপ্টেবল ওয়ার্ড ইউজ করবে। তো ওগুলো আর কি হয় না। তো এই একটা ব্যাপার। তো আমরা কনফিডেন্ট ছিলাম যে ক্রাউডটা পেয়ে যাবো, তো ভালো হবে। তো শোটা গেল। তো কি হবে এবার, তারপরে আমাদের 2021-এ যখন শোটা হলো,
এবার আমি বলছি কলকাতায় মানে ভগবানের দয়ায় আমি বলছি যে এই জনারটা করার সত্ত্বেও আমাদের টুকটাক লোকজন শুনতে আসে। এবার কি করে সেটা যে আমরা যে ২১-এর শোটা পেয়েছিলাম ওখানে আমরা কয়েকটা ফেমাস ব্যান্ডের গান কভার করেছিলাম। আচ্ছা। তো ওইগুলো মানে কিন্তু উইথআউট সং তো মানে শুধু মিউজিকটা? হ্যাঁ, মানে ইন্সট্রুমেন্টাল। তো ওই গানগুলো মানে একটু স্কিলড গান। আমি তো ইন্সট্রুমেন্টাল ইউজ করছি না কারণ দর্শকের শুনতে বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, বোঝা হ্যাঁ, যাচ্ছে। তো ওগুলো তো একটু স্কিলড গান। তো চট করে ওগুলো বাজানো যায় না আরকি। সবার পক্ষে সম্ভব না ওগুলো। তো করে টরে আমরা ওইখানে লোকজন আছে না, কারণ তখন আমাদের বয়স কম। আমার তখন ২১ বছর বয়স। আমার ব্যান্ডে গিটার প্লেয়ার তখন ১৯ বছর বয়স। ড্রামার ২০ বছর বয়স। সবাই ভাবছে যে না বাচ্চা ছেলেরা ভালো করছে। খুব বাজে বাজিয়েছিলাম বাই দ্য ওয়ে। খুব বাজে মানে হরিবল। কিন্তু চেষ্টা মানে মনে সাহস নিয়ে আরকি উঠেছিলাম। তো করছে তো ওইভাবে আমাদের ব্যান্ডটাকে একটু লোকে অ্যাটেনশন দেওয়া শুরু করেছে যে না এরা করছে। আর সবচেয়ে বড় কথা ছিল ১ম যে শোটা মানে হয় আমাদের ব্যান্ডের, ওটা মানে লকডাউনে অনেকটা সময় অনেকদিন কোনো কনসার্ট হয়নি, কিছু হয়নি। লোকজন বাইরে বেরোতে পারেনি। তো ১ম যে ওই কনসার্টটা হয় যখন, বেশ অনেক লোক প্রচুর আসে। লোক হয়েছিল। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। ঠিক আছে? যেহেতু মানে লকডাউনের পরে ১ম কনসার্ট, তো অনেকে বাইরে বেরোয় যে হ্যাঁ, এতদিন পর যাচ্ছি একটা কনসার্টে। সবাই আসে, মানে অনেক ক্রাউডের প্রেজেন্সটা দেখা গেছে ওখানে। আচ্ছা, যেটা নরমালি হয়তো দেখা যেত না, সেটা অনেকটা বেশি পেয়েছি। মানে ১ম নাইস। শো থেকে পাওয়া গেছে আরকি। তো ওটা একটা ভালো। না, দর্শকরা বেশ সুন্দরভাবে তোমাকে একটা অ্যাপ্রিসিয়েশনটা পেয়েছে অন্তত। এটা হ্যাঁ, ভালো। হ্যাঁ, এটা হ্যাঁ, ভালো। প্রচুর। মানে হ্যাঁ। আমাদের আর ১ম শো ১ম শো আর ফার্স্ট লট ছিল বেসিক্যালি। সো ১ম ব্যান্ড বেসিক্যালি ছিল। ওইদিনই মানে আমাদের ব্যান্ডের শর্ট ফর্ম তো ইউআইসি। তো সবাই দেখছি ইউআইসি করছে। আমরা যে হ্যাঁ, এরা মানে আউট অফ আমাদের নোওয়্যার আমরা এসছি, এরা কি আমরা করছে একটা এগুলো? আর গানই তাহলে চিনি না, ছেলেপেলেকে চিনি না। চিনি না। হ্যাঁ। ইউআইসি করছে। বিশাল সাহস হ্যাঁ, মানে জন্মেছিল আমরা মনে বেসিক্যালি যে লকডাউনে একটা গান রিলিজ করেছিলাম, যে শুটিং স্টার গানটা। ওই একটা রিলিজড গানই ছিল। মানে একটাই রিলিজড গান। তারপরে অলমোস্ট আমরা ১ বছর পরে গিয়ে আরেকটা গান মানে 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 আর কোনো গানও নেই। তো আর একটা গান, আর ওরা মনে হয় কিছু গান কম্পোজ করে। তারপরে তো সেইগুলোকে নিয়ে ওরা স্টেজে ওঠে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এক্সপেক্ট করিনি যে ক্রাউডের রিঅ্যাকশনটা ওরকম হবে ওই জায়গায় মানে। না, এটা খুব ভালো ব্যাপার। তো এরকম গল্পে আসছিলে কি ঝামেলা হয়েছিল এটা বলো? তারপর কি হচ্ছিল? ঝামেলাটা হলো বেসিক্যালি ঝামেলাটা ওটা মানে এটা একটা খুব মিসআন্ডারস্ট্যান্ডিং সিলি থেকে খুব মানে আচ্ছা। সিলি তারপর ঝামেলা কিভাবে আরকি। তোমরা সেটাকে ওভারকাম করলে? মানে কারণ ব্যান্ড ভেঙে যায়। ব্যান্ডের সবথেকে বড় তো খুব ব্যান্ডের ভাবে বললে আমরা হ্যাঁ। একদিন আড্ডা মারছিলাম বসে। তো এরকম বসে আছি। ও বলছে যে তুই এরকম ঝামেলা হলো তোর সাথে, আমি তো আর বাজাতে পারছি না। আমি বললাম, ঠিক আছে তুই কাল থেকে আবার চলে আয়, অসুবিধা নেই আরকি। ও পরের দিন আবার চলে এলো। এবার ও তখন আমাদের বেস প্লেয়ার ছিল না। তো বলছিল যে আমি বেস বাজাবো। আমি বললাম, ঠিক আছে তুই বেস বাজা, অসুবিধা নেই। আমাদের তো অলরেডি একটা গিটার প্লেয়ার আছে। তুই বেস বাজা, অসুবিধা নেই। তো পরের দিন ও বলছে, আমি গিটার প্লেয়ার বেস বাজাবো? হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে একটা কাজ কর, তুইও গিটার বাজা, আমিও গিটার বাজাই। অসুবিধা নেই। অনুরূপও গিটার বাজাবে। একটা ব্যান্ড আমাদের খুব পছন্দের আছে, পেরিফেরি। তো হ্যাঁ, ওদের ৩ টে ওদের গিটার প্লেয়ার। ৩ টে গিটার আছে, যেটা আমরা মানে খুবই শুনি। এটা ইন্সট্রুমেন্টাল ব্যান্ড না, বাই দ্য ওয়ে। ভোকালিস্ট আছে, মেটাল ব্যান্ড। তো ওদেরকে দেখে আমরা একটু ইন্সপায়ার্ড ১ম থেকেই এই মিউজিকটা করাতে। তো আমরা তখন ভাবলাম যে আচ্ছা, পেরিফেরি যখন করতে পারে আমরাও করতে পারি। ৩ টে গিটার প্লেয়ার, ৩ টে গিটার ফ্রন্টেড একটা ব্যান্ড। তো তারপরে আরকি বাহ! বাকি এটা। না, তোমরা খুব সুন্দর একটা আ কি বলবো? একটা সবার থেকে আলাদা একটা জনরা এবং যেখানে দর্শক তথাকথিত কম। কিন্তু যারা শোনে তারা শুনতে খুব ভালোবাসে। কারণ আমার প্রচন্ড খুব প্রিয় একটা জিনিস হচ্ছে শুধু ইন্সট্রুমেন্ট শুনে যাওয়া। তো বেশ এটা অন্য একটা কি বলবো? একটা অন্য একটা জগতে চলে যেতে পারি শুনতে। নিজের মতো করে। কারণ ইন্সট্রুমেন্ট চলার সময় যখন শব্দ নেই, আমি আমার মতো করে ভাবতে পারছি। তুমি নিশ্চয়ই, হয়তো একটা অন্য একটা থটে গানটা বানিয়েছো। নিশ্চয়ই, কিন্তু আমি তখন যে মুডে আছি একজন দর্শক হিসেবে, আমি সেরকমভাবে ভাবছি। ভাল লাগে ব্যাপারটা বেশ। নিশ্চয়ই। না কিন্তু তুমি যদি দেখো, তোমার তুমি যদি তোমার ১০ টা ফেভারিট গান এক্ষুনি ভাবো, তুমি দেখবে তুমি ওই গানগুলোর ইন্সট্রুমেন্ট সেকশন গুলোর জন্যই গানগুলো মনে রাখো। নিশ্চয়ই। যেমন তুমি যেকোনো ফেমাস গান তুমি সেটা লিঙ্কিন পার্কের গান হতে পারে, সেটা যদি আমি বাংলায় বলি, ফসিলসের 'একলা ঘর' ওই যে শুরুর ইন্ট্রোটা, ওটা কিন্তু ইন্সট্রুমেন্টাল। একদম। অনেকটা মানে ইভেন প্রলংড ইন্ট্রো। অরিজিৎ সিং এর সবথেকে ফেমাস যে গানগুলো তুমি বলছো, ওই পিয়ানো পিসটা 'আশিকি 2' এর, প্রীতমের গান, সব ইন্সট্রুমেন্টাল গুলোই কিন্তু আমরা মনে রাখি। ইভেন 'আশিকি 2' এর ওই যে একটা আ সিন আছে না যেখানে গিটার বাজছে লাইভে, ওই যে সোলোটা, ওই সিতার না গিটার কি একটা নাম হ্যাঁ, ইন্সট্রুমেন্টটার। জিটার। হ্যাঁ, জিতার। তো ওই সোলোটা তো সবকিছু সবকটা গান ইভেন যদি বাইরেও দেখি আমরা বিলি আইলিশের গান বলো, তুমি এড শিরানের গান বলো, সবাই কিন্তু আমরা মাঝখানের কোনো একটা ইন্সট্রুমেন্টাল পোরশনই আমরা মনে রাখি। তো ইন্সট্রুমেন্টাল একটা বড় অবদান। অবশ্যই এবং আমার মনে হয় আ অনেকগুলো ভালো গানের মধ্যে
বা অনেকগুলো অ্যাভারেজে ভালো গানের মধ্যে যদি একটা ভালো ইনস্ট্রুমেন্ট চট করে ঢুকে যায় কোথাও একটা, সেটা নাচের গানও হতে পারে, একটা মেলোডি গানও হতে পারে, একটা দুঃখের গানও হতে পারে। ইভেন ইভেন নাচের একটু গানেও চেনে যদি চেঞ্জ হ্যাঁ হয়ে যায়, ওটা কিন্তু বাকিদের থেকে ডিফারেন্ট হয়ে যায়। যদি আমার ছোটবেলায় এটা খুব বাজে জিনিস মনে করা গেল, ছোটবেলায় আমাদের ছোটবেলায় স্কুল কলেজের সময় 10 বছর আগে বলছি আমি তখন, ডিজের একটা মিউজিক খুব ফেমাস হয়েছিল। দেখবে তোমার মুরগির টোনের একটা খুব মিউজিক ছিল, যদি মনে থাকে, ডিজের সামথিং, নামটা ভুলে যাচ্ছি খুব, মানে এটা এসেছিল ভাসানের জন্য, পাতি ভাসানে নাচের জন্য, আচ্ছা এই 10 গানগুলো বছর প্রচুর আর কি ফেমাস হয়। ফেমাস। কিন্তু এইগুলো গানটা কিছু নেই, কিন্তু বিটটা এমন ভাবে বানানো হ্যাঁ। তোমার ভাল লাগবে, ভালো লাগবে। ঠিক আছে শুনতে। হ্যাঁ, মানে দেখুন মোস্টলি ডান্স মিউজিক, ডিজে ফিজেতে যেগুলো থাকে না, মানে ভোকালস না থাকলেও টেকনো মিউজিক তো জাস্ট ওই ইন্সট্রুমেন্টাল ব্যাপারটাই হয়। মানে ভোকালস না থাকলেও মানে তুমি জাস্ট মানে বডিকে মুভ করাচ্ছ উইথ এবার মিউজিক। আমাদের মিউজিকটাই ইম্পোর্টেন্ট ওখানে মানে। আমাদের শেষ পর্বে, হ্যাঁ, আগের পর্বে যিনি এসেছিলেন, হ্যাঁ। তিনি একজন ডিজে এসেছিলেন। আচ্ছা। তো উনি বলছিলেন কিভাবে মিউজিকটা ম্যাচ করে, বিট টেম্পোটা কিভাবে হ্যাঁ। ইম্পর্টেন্ট হয়। কারণ আমরা অ্যাজ অডিয়েন্স গিয়ে, আমাকে প্রশ্ন করেছিলাম যে আমরা অ্যাজ অডিয়েন্স গিয়ে যখন গেছি, তো একটা গান শুনতে চাইছি, আর তোমরা গানটা রাখছোই না, ওইটা পাচ্ছই না, বা হয়তো একটা গানে ওয়েট করেছি এই বিটটাতে নাচবো, গান চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এটা হয় আমাদের সঙ্গে, খুব হ্যাঁ, বিরক্তি মানে লাগে। হ্যাঁ, রিমিক্স হ্যাঁ। করে। এবার তোমাদের পার্সপেক্টিভটা কি? তোমরা বলছিল যে এখানে একটা বিট থাকে, টেম্পো থাকে, তোমরা ভাবছো তোমাদের মতো করে, কিন্তু আমাকে তো এটা মেনটেন করতে হচ্ছে আমাদের। কথাটা সত্যি, এটা ইনস্ট্রুমেন্টটা খুব বড় একটা ফ্যাক্টর আমাদের এতে। এবং আমার মনে হয় ইনস্ট্রুমেন্টটাও প্রতিটা গানের, মানে আমার হয়তো যতটুকু নলেজ আমার মধ্যে, আমার জ্ঞান আছে খুব বেশি না হলেও, যে প্রতিটা গানের মাঝে মাঝে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের মিউজিকও চেঞ্জ হয়ে যায়। যেমন যদি আমি রবীন্দ্রসঙ্গীত ইউজ করি, আর রবীন্দ্রসঙ্গীত যদি একটা দুম করে একটা গিটার ইউজ করি, সেটা ফ্লেভার পুরো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। মানে ডিফারেন্ট ইন্সট্রুমেন্ট ইউজ করলে পরে সেই গানটাকে আমরা একটা অন্য জনরে করে মানে অন্যরকমভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বাইরে। মানে নিশ্চয়ই মানে আজকে যদি তবলা ইউজ করা হয় কোনো একটা গানে, রবীন্দ্রসঙ্গীতে, তার বদলে আমি ড্রামস বাজালাম। ইট উইল সাউন্ড মোর ওয়েস্টার্ন। বিকজ আমরা ওই ইন্সট্রুমেন্ট গুলোকে সঙ্গে নিশ্চয়ই একই গান বাট অন্য একটা ধরনের ভাবে রাখা তো শোনাবে ডিফারেন্ট। অবভিয়াসলি মনে হবে যে একটা অ্যাপ্রোচটাই ডিফারেন্ট থাকবে পুরো গানের। তো ইন্সট্রুমেন্ট চেঞ্জ করার সাথে, সাথে কিন্তু পুরোই জিনিসটা পাল্টে যায় একটা গানের। তো জিনিসটা এতটাই মানে ইম্পোর্টেন্ট। ইনস্ট্রুমেন্টটা খুবই কিভাবে ইম্পর্টেন্ট। ইন্সট্রুমেন্ট তুমি চুজ করছো, কিভাবে কম্পোজ করছো জিনিসটাকে সেগুলোতে। তো দর্শকদের আবারও বলছি, আপনারা প্লিজ যদি একটু সময় থাকে ব্যান্ডের সম্বন্ধে একটু খোঁজখবর নিন। ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব সব জায়গায় আছে, গানগুলো শুনুন। এবং আমাদের বাংলায় এরকম একটা ব্যান্ড চেষ্টা করছে যারা, তাদের পাশে থাকুন, নতুন একটা ব্যান্ড। এবং এভাবেই আমাদের 2 সপ্তাহ আগেও প্যানিক এসেছিলো, প্যানিক ইন্ডিয়া, যদি দেখে থাকেন আপনারা। তো তারাও নতুন করে শুরু করেছিল, এবং আমরা আপনাকে বলেছিলাম যে কীভাবে তারা একটা ইন্টারন্যাশনাল লেভেলের গান গেয়েও, WrestleMania থিম সং গেয়েও সামহাও আমাদের বাংলা থেকে সেই কী বলবো পাশে থাকাটা বা অ্যাপ্রিসিয়েশন পাইনি, এবং তারাও চাইছে সে জায়গায় আসতে। তো আমরা বৈঠকখানা খোলার যেটা কারণ, যাতে আমরা নতুন নতুন সবাইকে নিয়ে আসতে পারি। তো আমি জানি না বোঝাতে পারছি কিনা, আপনার শুধু এটাই বলছি যে নিজেদের প্রিয় ব্যান্ড বা প্রিয় সিঙ্গারের গান শুনছেন, সব ঠিক আছে, আমিও করি। কিন্তু মাঝে মাঝে একটু ডিফারেন্ট ডিফারেন্ট যদি আপনি শোনেন, একটু ডিফারেন্ট যে জানার চেষ্টা করেন, কোনো ক্ষতি তো হবে না, হয়তো অন্য কারো একটা অ্যাপ্রিসিয়েশন পাবে, এবং আপনার কাছে একটা নতুন ধরনের একটা মিউজিক চলে আসবে। তো জানি না বোঝাতে পারলাম কি না, একটু সময় পেলে দেখুন। তাহলে আড্ডা ফিরে আসি আমরা। তো ব্যান্ডের মেম্বার আর কে কে আছে এখন? এই মুহূর্তে আমি, সৌম্য, অনুরূপ, আমরা ৩ জন গিটার প্লেয়ার বললাম, আর আমাদের ড্রামার রোহন চক্রবর্তী। ব্যাস। আর আমরা রিসেন্টলি কতদিন ৩ কি ৪ মাস হয়েছে আমাদের সাথে ১টা-২টো গিগই পেয়েছে। আমরা একজন বেসিস্টকেও নিয়েছি। বিকজ আমাদের আগে বেস গিটারটা আমাদের ট্র্যাকে প্রোগ্রামড থাকতো। মানে আমরা বেসিক্যালি ব্যাকিং ট্র্যাক নিয়ে উঠি। আমাদের গানের বাকি যে কম্পোজড এলিমেন্টস গুলো আছে ওগুলোকে লাইভ সবকিছু তো বানানো সম্ভব না। তো একটা ব্যাকিং ট্র্যাক থাকে যেটাকে আমরা আমাদের শো এর সাথে চালিয়ে তার উপরে আমাদেরকে বাজাতে হয়। তো সেখানেই আমাদের বেস গিটারটাও প্রোগ্রামড থাকতো। মানে বেস গিটারটা ওখানে বাজতো। তো আমরা রিসেন্টলি লাইভ একটা বেস গিটার প্লেয়ার এর জন্য আমরা একজনকে নিয়েছি, সৌত্রিক দা। তো সৌত্রিক দা সে আমাদের অ্যামেজিং বেস প্লেয়ার। অ্যামেজিং বেস তারা প্লেয়ার। এখন কোথায় কাজ করছে? তারা ৩ জনেই এখন মুম্বাইতে। ৩ জনেই মুম্বাইতে। মানে কিছু রোহন, ডেসক্রিপশন যদি বলো। রোহন, সৌত্রিক দা আর মানে অনুরূপ ৩ জনই মুম্বাইতে। অনুরূপ রিসেন্টলি মুম্বাই মুভ করলো। ৫-৬ মাস হয়েছে ও মুম্বাই মুভ করেছে। সবাই ওরা ফুল টাইম মিউজিক ক্যারিয়ার পারসিউ কাদের করার সঙ্গে কাজ জন্য। করছে ওনারা? কোনো যদি ফেমাস কোনো মিউজিক ডিরেক্টর বা কোনো গান বললে অডিয়েন্স তাহলে করতে পারবে। হ্যাঁ, মানে ওরা অনন্যা চক্রবর্তী বলে সারেগামাপার খুব ফেমাস সিঙ্গার কন্টেস্টেন্ট, যে মানে জানি না কিছু তো
2 বছর ধরে রোহান আর সৌত্রিক দা ওদের ব্যান্ডের মেম্বার। তো ওরা মোটামুটি বেশ ভালো ইন্ডিয়া ট্যুর করেছে। ইন্ডিয়ার বাইরে বিদেশেও হুম। বিভিন্ন জায়গায় ওরা তো খুব বাজিয়েছে। ওরা ফেমাস এই রিসেন্ট ব্যান্ডটা। হ্যাঁ, রিসেন্টলি দুবাই থেকে ওরা একটা ট্যুর শো করে এলো রিসেন্টলি। তো ওখানে রোহান আর সৌত্রিক দা মানে আমাদের যে ড্রামার আর বেসিস্ট দুজনই ওই ব্যান্ডের মেম্বার। ঠিক আছে? আর অনুরূপ ও রিসেন্টলি খুব ভালো কাজ করছে। ও মুম্বাইতে গিয়ে কয়েকটা কমার্শিয়াল বড় আর্টিস্টের সাথে বলিউডের একজন হুম। আর্টিস্টের সাথে উনি মানে কোন অভিনয় গান? করেছে। আমি নামটা মনে কি করতে পারছি ভানুশালী ভানুশালী বলে আহ, ওই কিছু একটা পাঞ্জাবি গান আছে না? এটা খুব মাঝখানে ফেমাস হয়েছিল। ওই সিন্ড্রেলা বা কিছু একটা ওর একটা আরে গান হ্যাঁ, ছিল খুব না? এসেছিল তো। হ্যাঁ হ্যাঁ, খুব ফেমাস সিন্ড্রেলা হ্যাঁ, সামথিং কিছু একটা গান হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ। আর ওটা গানটাকে মনে ওরকম করতে পারছো? পাঞ্জাবি হ্যাঁ, তো রিলসে ওই গানটা ওই মেয়েটা আরকি মানে ছিল। তো ওর সাথে লাইভে একটা পারফর্ম করলো রিসেন্টলি। তো ওরা সবাই ওখানে ফুল টাইম মিউজিক পারসিউ করছে। ও এখানে ফুল টাইম মিউজিক পারসিউ করছে। রেকো মানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং প্লাস ও তো মানে ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড তো আছেই আমাদের সবার কাছে। তোমরা চেষ্টা করছো কেন মুম্বাই গিয়ে? সেখানে তো আর্নিং অনেক বেশি। আমি আমার ওকে প্রশ্নটা ওর জন্য হয়তো প্রযোজ্য। বাট আমি কেন? আইটি এমপ্লয়ি আরকি। আচ্ছা, তো তোমাকে এভারেজ যাওয়া আইটি সম্ভব না। এমপ্লয়ি একজন। তো আমার মানে কাইন্ড অফ ওটাই ফুল টাইম। তো আমি তাহলে তো যাওয়াটা সম্ভব না। হ্যাঁ, আর এটাই আমার মিউজিকের সাথে যদি আমার কোনো রকম অ্যাসোসিয়েশন থাকে এই মুহূর্তে শুধু সেটা আমার এই ব্যান্ডটাই। তো না, দুটো দ্যাটস একসঙ্গে অল। টানা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, মানে ওটাই তো ফুল মানে ইচ্ছে ছিল করার বাট এনিওয়ে অন্য গল্প আরকি। আর তুমি মুভ করছো না কেন? তুমি তো অনেক ফ্রি। অনেক কারণ আছে তার মধ্যে একটা সত্যি কথা বলতে সাহস যেটা এখনো হয়নি আরেকটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি চাকরির ওর মতোই আর কি আমি বলছি না ও খারাপ বা কিছু মানে খারাপ mind. কেন হবে? না না, আমি ওদিকে আঙ্গুল দেখিয়ে বললাম তো তো আমিও চাকরি করতাম আর কি আচ্ছা। তো তারপরে কি হলো কিছু অপরচুনিটিস চলে এসেছিল তারপরে আমি দেখলাম যে আহ, চাকরি করার থেকে এটা ঠিক আছে অতটা স্টেবল না কিন্তু অ্যাটলিস্ট আমি ভালো থাকবো কারণ আমি প্রচন্ড পডকাস্ট শুনি তো গৌর গোপাল দাসের একটা পডকাস্ট শুনে উনি একটা কথা বলেছিলেন যে তুমি তোমার লাইফের 90,000 আওয়ার নিজের এই প্রফেশনটায় দেবে যেটা তুমি চুজ করবে তো তুমি কি 90,000 আওয়ার শুধু ডিপ্রেশন চাও আমি শুনে ভাবছি যে আরে বাপরে এটা তো সত্যি কথা তো আমি তো ভাবলাম যে না এটা তো করা যাবে না আর আমি যে গতিতে এগোচ্ছিলাম আমি সব মিউজিক ফিউজিক ছেড়ে একদম মানে ও দেখেছে হ্যাঁ, আমাকে ও ওই মানে ফেজে তো ও মাঝখানে বলেও ছিল দেখ ব্যান্ডটা থেকে আমি ১ বছর ব্রেক নেবো বিকজ আমাকে পড়াশোনা করতে হবে। আমি এই বিভিন্ন সরকারি চাকরির কারণ পরীক্ষা ওই এসব সময় তার আগে অব্দি আমার মাথায় কি ছিল যে আরে মিউজিক করবো তখন ছোট 18-19 বছর বয়স তো আরেকটা ব্যাপার হচ্ছে তখন আমার বাবা মার সেপারেশন হয়ে গেছিল তো সেপারেশনে তখন বাবা চলে গেছে মা মা আমার মানে ওয়ার্কিং ওম্যান তো তখন আর বাড়িতে একটু বুঝতেই পারছো ফ্যামিলি একটা সমস্যা। প্রেশার পড়ে হুম, গেছিল যে পারিবারিক সমস্যা মায়ের এটা। ওপর তখন আমার মানে একমাত্র ছেলে একটা চাপ পড়ছিল যে না এবার তো কিছু করতে হবে তখন আমার 19 বছর বয়স তো চাকরির পরীক্ষা দেওয়ার আর কি এবার ব্যাপারটা হলো যে তারপরে যখন অপরচুনিটিস চলে এলো তারপরে কি হলো যে উম, করতে পড়াশোনাতে একদিন ভাবলাম যে আমি কিন্তু সাইমেন্টেনিয়াসলি প্রায় 6-7 মাস করেছি মানে পড়াশোনাও করেছি মিউজিকও করেছি এবার তারপরে আমি দেখছি যে না অনেকদিন পড়েছি একটু ব্রেক নিই এবার ব্রেকটা আর কি এখনো চলছে আর ফিরে আসা যায়নি পড়াশোনায় বাট দেখা যাক কতদূর কি হয় তাছাড়া মা আছে এখানে প্লাস এখানে রিসেন্টলি 2020-তে লকডাউনে আমি অনেক সাউন্ডের কাজ ফাজ শিখেছিলাম তো ওখান থেকে আমার এখানে লাইক গৌরবের সাথে হয়ে গেল তারপরে তোমার টুকটাক ফ্রিল্যান্স কাজ করছি তো অপরচুনিটিস আছে কলকাতাতে তো তাই জন্য এখনো মানে ওই জিনিসটা মনে হয় না যে না এবার এখানে হয়ে গেল এবার আমাকে মুম্বাই যেতে হবে হোপফুলি ফিউচারে কখনো যদি আমার সাহস আর ইচ্ছাটা হয় তাহলে হয়তো যাব দ্যাটস অল না, না, মানে অবশ্যই মুম্বাই গেলে তোমার হয়তো আর্নিং বাড়বে। সেখানে তোমার ফ্যামিলি আর্নিং আছে। বাড়বে বাট ওখানে লাইফস্টাইলটাও তো খরচাও তো অনেক বেশি। অনেক বেশি না খরচা বেশি। তো ওটাই ব্যাপার আমাদের কলকাতায় যদি সবকিছু দেখো কলকাতার একটা প্রবলেম আছে ফার্স্ট প্রবলেম হচ্ছে এখানে আর্নিং বাড়ে না কারণ আমি নিজের কথা বলছি আমি অ্যাজ আ মিউজিশিয়ান বলছি ওয়ার্কিং মিউজিশিয়ান এখানে লোকজন আর্নিং বাড়াতে চায় না আজকে একটা পপ শো একটা মিউজিশিয়ান 3 ঘন্টা রিহার্সাল করছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন 13 কিলোমিটার দূরে গিয়ে রিহার্সাল করছে করে সে একটা শো বাজাচ্ছে সে পাচ্ছে 2,000 টাকা বুঝতে পারছো এবার তার হয়তো তুমি যদি দেখো বাইকের তেলের পেছনেও তার হয়তো 500 টাকা চলে গেছে তার সময়ের কোনো দাম নেই সে যে দেখা যাবে সে শুধু 16 ঘন্টা একটা রিহার্সাল করেছে ওই 2 ঘন্টা শোটা বাজানোর জন্য সেখানে তাকে দেওয়া হচ্ছে 2,000 টাকা
আর তাকে দিনের পর দিন ওটাই করতে হচ্ছে, কারণ তার কাছে আর শো নেই। ওটা দিয়েই তার পেট চলে। তার কাছে আর কোনো অপশন নেই কিন্তু। তার বউ বাচ্চা আছে বা তার বয়স্ক মা আছে। সে তাকে ছেড়ে মুম্বাই কি করে যাবে? সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না। আর মুম্বাই যাওয়াটাও একটা হিউজ খরচা। মুম্বাইতে গেলেই তোমাকে একটা বাড়ির পেছনেই এট লিস্ট ৳১,০০,০০০ বা ৳৫০,০০০-৬০,০০০ দিয়ে দিতে হবে তোমাকে ১ম এই একটা অ্যাডভান্সে। আরো বেশি, আরো বেশি আমি বলছি। আর ওখানে রেন্ট রেন্ট তো মানে, আর অনেক বেশি। তুমি যদি কনট্যাক্টস ছাড়া ওখানে যাও, তাহলে মুম্বাই এমন একটা শহর, হয় তোমাকে আকাশে নিয়ে যাবে, নইলে তোমাকে বরবাদ করে দেবে। সোজা কথা। তো কলকাতা থেকেই তারা এই মিডিওক্রে লাইফটাকে চুজ করেছে। আমিও হয়তো তাদের মধ্যে একজন। বাট ওটাই যে কলকাতায় কাজ নেই। আজকে যদি মিউজিশিয়ানসরা বলে, এই যেমন সেদিন আমি একটা মানে জায়গায় পারফর্ম করতে গেছিলাম, নাম বলছি না। তো ওখানে সাউন্ড ইঞ্জিনিয়ারটাও না রেগুলার। ওখানে রোজ শো হয়। রোজ, আর ভালো, ভালো আর্টিস্টরা যায়। তো ওখানে বলছে যে আমাদের কলকাতায় মিউজিশিয়ানরা যদি আজকে বলে যে ৳২,০০০ শো করব না, হোটেলওয়ালারা, পাবওয়ালারা শো করাতে হবে। কারণ ওটাই ওদের ইউএসপি, যে আমাদের এখানে শো হয়, তোমরা এখানে আসো, তোমরা এখানে গান করো। তোমরা এখানে খেতে, খেতে গান শোনো। আজকে যদি আমরা আর্টিস্টরা বলি যে আমরা বাজাবো না ৳২,০০০, আমাদেরকে ৳৫,০০০ মিনিমাম দিতে হবে। ওদেরকে দিতে হবে। আর ওরা দিতে পারবেও। ওরা দেয় না। কারণ কাজ আজকে চলে ধরো যাচ্ছে। আমি আছি, ও আছি। আমি মোটামুটি শো করে আমি বললাম, "আরে দাঁড়াও, আমি ৳২,০০০ শো করব না।" তুমি বললে যে, "করবে না? ঠিক আছে, আমি ওকে ডেকে নিচ্ছি।" ও বলল যে, হ্যাঁ দাদা, আমি করে দেবো ৳২,০০০।" এটা তো কলকাতার একটা সব জীবিকার কমন সমস্যা। কেন কলকাতায় মানে স্যালারিটা কম সবার থেকে, মানে যেকোনো শহর থেকে? এখন লোকজন আছে যারা এটা নিয়ে ফেসবুকে প্রোটেস্ট করে। কিন্তু তাদের কজনই শুনছে? কারণ যারা, সবারই ইচ্ছা করে কিন্তু যে শুনবো, কিন্তু কজন করবে? কারণ সে বলবে যে আজকে এইটা করতে গিয়ে আমার ১ মাসের ইনকাম বন্ধ হয়ে যাবে। আমি বাড়ির রেন্ট দেবো কি করে? আমার ইন্সট্রুমেন্টের ইএমআই চালাবো কি করে? কারণ ইন্সট্রুমেন্টের দামটা তো কম হচ্ছে না। ওটা দিনের দিন বাড়ছে। ওটা একটা শুধু কেনা না, ওটা মেইনটেন্যান্স। একটা এটা ইন্সট্রুমেন্টের মেইনটেন্যান্স। একটা মেইনটেন্যান্স। সময় আমরা ছিল স্ট্রিংস কিনতাম, যেটা গিটারিস্টদের অভিশাপ একটা। স্ট্রিংস, সেটা আমরা কিনতাম ৳২৫০, ৳৩০০। আজকে স্ট্রিংসের দাম ৳৫৯০। খুব মানে ওরকম বেসিক। ইকোনমিক্যালি দেখলে খুব একটা কিছু না। বাট তুমি একটা মিউজিশিয়ান পার্সপেক্টিভ এ ভাবো, যে ৳২,০০০ ইনকাম করছে, তার প্রত্যেক মাসে ৳৫৯০, তার ধরো ৪ টে গিটার। এবার তুমি হিসাব করো। তার কত টাকা শুধু মেইনটেন্যান্স এ যায়। শুধু তার স্ট্রিং, রিস্ট্রিং করা না, সার্ভিসিং করা, অনেক রকম জিনিসপত্র থাকে। কিছু টেকনিক্যাল ইস্যুস আসছে গিটারে, প্লাস সেগুলোকে করা। এখানে ইনকাম বাড়ছে না বলে, এটা সাবজেক্টিভ ব্যাপার। ইনকাম বাড়ছে না বলে লোকজন অত দামি ইন্সট্রুমেন্ট এফোর্ড করতে পারে না। তো আমাদের এখানে যারা দোকানদার আছে, তারাও ডিসপ্লেতে যে ইন্সট্রুমেন্ট গুলো রাখছে, সেগুলোও আরকি খুব মিডিওকার আরকি ইন্সট্রুমেন্ট। আজকে ধরো আমি কষ্ট করে একটা ইন্সট্রুমেন্ট কিনবো। তো আজকে ধরো আমার কাছে যে গিটারটা আছে, ওই গিটারটা ধরো আমি কিনছি, ওটার দাম ধরো প্রায় ৳২,০০,০০০। এবার ধরো আমাকে ওটা কিনতে হবে YouTube রিভিউর উপর বেস করে, যে YouTube এ কোনটা শুনতে ভাল লাগছে। আমার যদি ইচ্ছা হয় যে আমি ওটা বাজিয়ে দেখবো, আমি ওটা পারবো না। কারণ কেউ কেনারই নেই। তো দোকানে গিয়ে আমি বাজাবোটা কি? দোকানদারও কেন তুলবে রিস্কে? ও ওর পকেট থেকে কেন ওই টাকাটা দিয়ে ইন্সট্রুমেন্টটা তুলে রাখবে? যদি কেউ না কেনে, তাহলে তো ওর কলকাতায় লস। কলকাতায় খুব একটা কাস্টমার অত দামি ইন্সট্রুমেন্টের আমরা এক্সপেক্ট করতেও পারি না। তো বেসিক্যালি মানে ব্যাপারটা পুরো চেনের মতো। মানে যেহেতু আমাদের কাছে শো এর বাজেট ওরা কম দিচ্ছে, ইন্সট্রুমেন্ট প্লেয়াররা বা যারা মানে হ্যান্ডস হিসাবে এখানে লোকজন বলে থাকে, যারা ইন্সট্রুমেন্ট বাজায়, অ্যাপার্ট ফ্রম দ্য ভোকালিস্টস। তো তাদেরকে ইন্সট্রুমেন্ট ক্যারি করতে হচ্ছে, নিয়ে যেতে হচ্ছে। তারা টাকা পয়সা পাচ্ছে না। যতটা তাদের দরকার, যতটা তাদের দেওয়া উচিত, তারা আর ডিজার্ভ কতটা, করে। এইটাই আমি বলতে চাচ্ছি, কতটা হরেবল। আমার একটা স্টুডেন্ট আছে, বলছে, "পুজোতে দাদা আমি ৮ টা শো করেছি।" আমি বললাম, "বাপরে! ৮ টা শো করেছিস? প্রচুর টাকা কামিয়েছিস তো।" বলছে, "না দাদা, ৳৫০০ করে দিয়েছে।" তো ওটাই। মানে ৳৫০০ কোথায় দিয়েছে? আমি নামটা তোমাকে বলছি না, খুব ফেমাস জায়গা। তুমি একবারই চিনবে। ৳৫০০ করে দিয়েছে। ৳৫০০ একটা মানুষের কি ৳৫০০ করে হবে? দিয়েছে, ২.৫ ঘন্টা বাজিয়েছে। ০.৫ ঘন্টা ব্রেকে ২.৫ ঘন্টা বাজিয়েছে। মানে ২ ঘন্টাও বাজিয়েছে। ১ ঘন্টা ব্রেক, আরো ১ ঘন্টা। ৳৫০০ দিয়েছে। আর ছেলেটা বেসিক্যালি কিন্তু ভালো বাজায়, যথেষ্ট ভালো বাজায়। এখানে তো ম্যানেজমেন্ট, আমি মানে কড়া ভাষাতেই বলবো, এখানে ম্যানেজমেন্টেরও প্রবলেমটা থাকে। বিকজ যারা ম্যানেজার হয়, যারা এই ধরনের শোজ গুলো ধরে, করে, তারা নিজেরা নিজেদের সত্যি কথা বলতে বেশি প্রফিট রাখছে। আর মিউজিশিয়ানস যারা আছে তাদেরকে এখানে অনেক কম টাকায় কাজ করতে হয়েছে। হ্যাঁ, প্রবলেমটা আমাদেরও যে আমরাও বলছি না। আমরা ওটা আওয়াজ তুলছি না সবাই মিলে একসাথে। সেটা করলে নিশ্চয়ই হবে। বাট ওই সবাই সাহস পাচ্ছে না করার, যে যার নিজেরটা বুঝতে চাইছে। তো আমি একটা যে কথাটা গ্রুপে তোমাকে বাইরে বলছিলাম, যে এখানে কাজ করতে গেলে হ্যাঁ, সবাই নিজেরটাই ভাবে, কেউ নিজেরটাই। সামগ্রিক কথা ভাবতে চায় না। না, না। তো আর যে সামগ্রিক ভাবে তারই সমস্যাটা বাড়ে। একদম তাই আমি খুব সামগ্রিক বাজেভাবে ভুক্তভোগী এটার হ্যাঁ, জন্য। তো নিশ্চয়ই আমি এখানে আরেকটা প্রবলেম। প্রবলেম হচ্ছে, এখানে মিউজিশিয়ানস, ব্যান্ড, এদের মধ্যে কোনো ইউনিটি নেই। ও বাবা! সো আমাদের যারা আগের জেনারেশন, লাইক
ইয়ন স্যাম্পল বলে একটা ব্যান্ড ছিল, খুব ফেমাস ব্যান্ড, হোয়াট এস্কেপস মি এখনো আছে। হুম, হুম। এই আমাদের আগে যারা ছিল তাদের একটা ইউনিটি ছিল যে ভাই তোরা এটা করছিস, আমরা এটা করছি, আচ্ছা আচ্ছা একসাথে আমরা অ্যালবাম রিলিজ করছি। ইভেন ফসিলস, ক্যাকটাস, লক্ষ্মী ছাড়া ওই যুগটা, হুম, হুম। ওই সবাই, যুগটাতে সবাই। আমরা তো দেখতে পারিনি, হুম। তোমরা দেখেছো আই গেস। মানে আমরা একদম ছোটবেলায় হুম, যা হুম। আরকি শুনেছি। ওটা একটা তো- গোল্ডেন যুগ, মানে হ্যাঁ, obviously, একসাথে obviously. then আমরা এখনো ওটা নিয়ে তো- নস্টালজিয়ায় ভুগি। ওই সময় আর এখন লাইক কি হয়ে গেছে, ধরো ও একটা ব্যান্ড করছে, আমি একটা ব্যান্ড করছি, আমি কিছু একটা ভালো করলাম, ও বলবে হ্যাঁ দেখ দেখ ভালো মানে করছে, কোলাবোরেশন না, মানে রেষারেষিতে চলে এসছে। রেষারেষি চলে এসছে। মানে আমি ওর ভালো সহ্য করতে পারছি না, ও আমার ভালো সহ্য করতে পারছে না। যে কালচারটা একদমই উচিত না, মানে এবার মিউজিক আর এদিক থেকে কমিউনিটি। এই যে আমরা মিউজিকটা করছি, এটা আমরা কোথা থেকে নিচ্ছি? আমরা বিদেশ থেকে নিচ্ছি। বিদেশে কিন্তু এই জিনিসটা নেই। না। বিদেশে একটা ব্যান্ড ধরো উঠছে, তারা ট্যুর করছে, তারা নিজের ট্যুরের সাপোর্টিং অ্যাক্ট হিসাবে আরো ছোট ৪ টে ব্যান্ডকে তুলে নিচ্ছে। তো যেহেতু ওই ব্যান্ডটা ফেমাস, তো ওদের দেখার জন্য এট লিস্ট ৫,০০০ লোক আসবে। তখন তারা ওই ব্যান্ডগুলোকেও শুনে নিচ্ছে। একদম। আর ওদের ব্যাপারটা ওটাই। ওরা জানে যে একবার আমাদের যদি শোনে, তারা Spotify তে গিয়ে আমাদের শুনবে। হুম। তো ওরা গিয়ে আবার শুনছে ওদেরকে আর Spotify তে। ওরা আমাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা নেই। ওপেন মাইন্ডেডও হয়, ওরা বেসিক্যালি নতুন কিছু ট্রাই ওপেন করার মাইন্ডেড আমরাও। একটা মানসিকতা থাকে। ক্যামেরার ওরা- সামনে ওরা open insecure। minded। ওরা But নতুন- ইনসিকিউর না। না, নতুন কিছু হ্যাঁ। ট্রাই করতে ভয় পাওয়া, এই জিনিসটা আমাদের মধ্যে আছে। আমরা নিজেদের যেটুকু জানি ওই কমফোর্ট জোনের মধ্যেই থাকছি। এটা নিজের মিউজিক টেস্ট নিয়েও আমরা মানে জিনিসটা একই, মানে আমরা একই ধরনের গান শুনছি, তো ওই ধরনেরই গান শুনছি। আমরা চেষ্টা করছি না নতুন কিছু শোনার, একটা নতুন আর্টিস্ট পারফর্ম করছে সেখানে যাওয়ার। আর এখানে তো মানে আমরা যেরকম গিগগুলোতে বাজাই, সেখানে টিকিট প্রাইস কিন্তু খুবই সামান্য থাকে। মানে চাইলে যে কোনো সাধারণ মানুষই কিছু টাকা দিয়ে দেখতে আসতেই পারে। কিন্তু তারপরেও তারা বলবে না, আমরা এই টাকাটাও কেন দেবো, পারলে ফ্রিতে যায় দেখতে। ঠিক আছে, ওভাবে তো আর চলে না সবকিছু। তো আমাদের এখানে লোকেদের মেন্টালিটিটা কিন্তু অনেকটা বড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই ফ্রি পাস চায় ভাই, হ্যাঁ, আমি free এটা pass। বুঝতে পারি না। একটু ফ্রি পাস হবে ভাই। থিয়েটার করেছি ফ্রি পাস, ইভেন্টে গিয়ে ফ্রি পাস, হ্যাঁ। ফ্রি পাসটা কেন? মানে অ্যাজ ইফ আমাদের তো কোনো মানে এফার্টই নেই কিন্তু এরা ওখানে। কোল্ডপ্লে শোনার জন্য কয় লাখ টাকা দিতে যায়, হ্যাঁ, অসুবিধা নেই। একদম, একদম। ওইখানেই প্রবলেমটা। না, ওটা কয়েক লাখ টাকাটা হয়েছে, তো রিজন আছে ব্ল্যাক হ্যাঁ, মার্কেটিং মানে এর জন্য। হোয়াটএভার দিতে তো আমি রাজি। আমি কথাটা হ্যাঁ, ওই সেন্সে দিতে তো বললাম, রাজি না। ঠিক আছে, একদমই। দিতে তো রাজি। হ্যাঁ, একদম। তো তুমি যদি মিউজিকে শুনতে চাও, আমি হ্যাঁ। বলছি না, কোল্ডপ্লেও একটা শূন্য থেকে শুরু করেছিল হুম, কোথাও না কোথাও। একদম, একদম। তো তুমি যদি তাদেরকে সাপোর্ট করতে পারো এত টাকা দিয়ে, then তুমি আর একটা ব্যান্ড শুনতে পারো। একদম। শুনছো না কেন? এই জন্য ঠিক। ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের চলটা এখন যদিও একটু বেড়েছে, কারণ কিছু গান রিলে ফেমাস হলে পরে তখন আমরা সেই ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টটাকে শুনছি, যেমন অনুভ জৈন আর অনেক নতুন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের এখন লোকজন পাত্তা দিচ্ছে, যেটা আগে তারা পেতো না। ঠিক আছে, তো তাও সেটার কালচারটা এখন একটু হলেও বেড়েছে জাস্ট বিকজ অফ ইন্টারনেট, কারণ সবার কাছে ইন্টারনেট আছে অ্যান্ড অল। কিছু ভাইরাল হলে তখন আমরা সেগুলো শুনছি, কিন্তু অর্গ্যানিক ওয়েতে মানে নিজের কিছু পছন্দ হয়ে নিজে থেকে কিছু ট্রাই করা, নিজে থেকে কিছু একটা নতুন ব্যান্ডকে এক্সপ্লোর করা, নতুন সাউন্ডকে এক্সপ্লোর করা, এই ইচ্ছাটা মানে আমি বলবো মানে কলকাতা তো না, পুরো ইন্ডিয়াতেই এই প্রবলেমটা এটা অ্যাকচুয়ালি আজকের এটা মানে সত্যজিৎ রায়ের একটা খুব ফেমাস ভিডিও আছে না, যে কমার্শিয়াল অডিয়েন্স। মানে ইন্ডিয়ার অডিয়েন্স ইন্ডিয়া না, মানে অল ওভার ওয়ার্ল্ডেই ওরকম। আজকে মানে- আমাদের এখানে যদি একটা নর্মাল মিউজিশিয়ানকে তুমি দেখবে বলিউডকে খুব গালাগালি করে, যে হ্যাঁ সবাই বলিউড শোনে, বাট দেখা যাবে ওর মতোই কেউ একজন যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে, সেই পেটের দায়ে বলিউড মিউজিকটা করছে। করছে। আর সত্যি কথা বলতে লোকের মধ্যে এরকম কিছু ব্যাপার চলে আসে, ধরো আমাদের রক কমিউনিটিতে বা মেটাল কমিউনিটিতে আমরা যে মিউজিকগুলো করি, সেখানে কিছু কিছু লোককে আমি বলতে শুনেছি যে হ্যাঁ আমি তো এই ধরনের মিউজিক শুনি, বলিউড ফলিউড বাজে জিনিস, ওগুলো তো আমি এটা খুব এই যে বাজে। এই hatred towards- পয়েন্টটাই আমি এই আসছিলাম। হেট্রেড বাজে এটা। টুয়ার্ডস অন্য কোনো জন, আমি এটা শুনি তো ওটা খারাপ, আমি এটা শুনি বলে এটাই ভালো, ওটা খারাপ, ওটা বাজে, ওটা আমি শুনবো না, ওটা কেউ শুনলে তাকে জাজ করব, ওই জন্যটাকে জাজ করব। ওদিকে তুমি নিজেই কোনোদিনও ভালো করে এক্সপ্লোর করোনি, তুমি নিজে জানতেই চাওনি, না জেনে আগেই জাজ করে ফেলছো, তাই না? তো আমার এই স্বভাবটা প্রচন্ড করে আমাদের এই কমিউনিটির লোকজনদের মধ্যে দেখা আর যায়। একটা খুব বাজে জিনিস যেটা আমার পার্সোনালি মনে হয়, যে অতিরিক্ত দায়টা অডিয়েন্সের উপর চাপিয়ে দেওয়া, যে অডিয়েন্স খুব খারাপ। মানে অডিয়েন্স যদি তোমার গান না শুনে, সে কিছু জানে না, কিছু বোঝে না, হ্যাঁ, এটা সেটা খুব তো- খারাপ। কারণ এখন যে জায়গায় বসে আছি আমরা, মানে যে সময়ে, পৃথিবীতে কখনো কোনো আর্টিস্ট এই কম্পিটিশন ফেস করেনি হ্যাঁ। এখন দাঁড়িয়ে। নিশ্চয়ই, নিশ্চয়ই। কারণ একটা দর্শকের কাছে মোবাইল ফোনে, ইউটিউবে হ্যাঁ, তার কাছে এত অপশন ফ্রি কন্টেন্ট করার, একদম, সে একদম। তোমার কন্টেন্টটা শুনবে কেন? শুনবে, অ্যাট দ্য সেম টাইম একদম, একদম। এর থেকে ভালো সময় নেই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার। আর তুমি যদি ভালো করো, তো আমার এখানে অভিষেক দে এসেছিলেন, জানি না তুমি চেনো কিনা, রনিদা নাম ডাকনাম। তো উনি একটা সুন্দর কথা বলেছিলেন, যে কাজ করার সময় যদি ভালো কাজ করে যাও এখানে থেকে, অডিয়েন্স কিন্তু আসে,
হ্যাঁ, 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 শোনার অবশ্যই, জন্য। অবশ্যই, Consistency অবশ্যই। maintain হ্যাঁ, করতে তুমি যদি হবে ভালো ভালো কাজ কাজ করতে পারো, সুন্দরভাবে করে যেতে পারো, একদম। অডিয়েন্স কিন্তু তোমারটা শুনবে। আর রনিদার খুব ভালো বৈশিষ্ট্য, উনি বলেছিলেন এসে যে উনি যখন ইভেন্ট করেন, উনি নিজের গান, নিজের বাংলা গান, যেটা খুব রিস্কি, মানে কেউ সরবে না। যে আমি নিজেরটা করবো মানে করবোই। এবং উনি নিজের কাজটাকে সেই লেভেলে নিয়ে গেছেন। হয়তো উনি অত ফেমাস নন অতটা, কিন্তু উনি এই দমটা রাখেন যে ভাই আমার গানটা লোকের অডিয়েন্স শুনবে। তার মানে উনি নিজের পেছনে খেটেছেন। আমি দর্শককে ব্লেম করবো কেন? ঠিক আছে? এই যে অ্যাকসেপ্টেন্সটা নিয়ে নেওয়া, ঠিক আছে? যে এটা আমাদের সেটা এসেছিলেন এখানে আগে, সৌম এসেছিলেন। সৌমকে তুমি চিনবে, আমার সৌমদীপ। সৌম্যদীপদা হচ্ছে আমার লাইফের ১ম গিটার টিচার আরকি। মানে আমার হাতেখড়ি ওনার কাছে। তো সৌম হ্যাঁ, তো এসব কারেকশন সৌম্যদীপদা না থাকলে হয়তো আমি এখানে বসে থাকতাম না। আমি অন্য কিছুই করছি লাইফে এখন আরকি। মানে খুব গ্রেটফুল আমি, খুব গ্রেটফুল। আমি এখনো কোনো বড় কোনো অপরচুনিটি পেলে মানে সৌম্যদীপদাকে আগে টেক্সট করি, "দেখো আমি এটা করছি।" মানে সৌম্যদীপদা মানে প্রচন্ড আরকি ভালোবাসি আমি দাদাকে। আমি এটা অদ্ভুত ধরনের কালেকশন হয়ে গেল। সৌম যদি দেখে থাকো, তোমার ছাত্র এখানে কাজ করছে। তো খুব ভালো ব্যাপার। তো সৌমর কাছে একটা গিটারের কালেকশন আছে। ওরে বাপরে! ওরে দুর্ধর্ষ। বাপরে! ওরে বাপরে! তোর কাছে আমি অ্যাকচুয়ালি মেইনটেন্যান্স এর কথাটা শুনেছি। হ্যাঁ। খুবই কষ্ট সাপেক্ষ এই বিষয়। আমি রিসেন্টলি একটা গিটার কিনছিলাম, সৌম্যদীপদাকে খুব জ্বালিয়েছি। আচ্ছা এইটা ওরকম কেন? ওটা সেরকম কেন? মানে সৌম্যদীপদার গিটার কালেকশনটা দেখে মানে ওটা স্বপ্ন। মানে ওটা, ওই ছবিগুলো মানে একটা ওটা স্বপ্ন একটা। অসম্ভব ভালো। তো যেটা বলছিলাম যে তুমি একটা কথা সত্যি, যে দর্শকদের একটা টেস্ট থাকে এবং সেটা এখনো আছে। সত্যজিতের সময় হয়েছিল তুমি বলেছিলে, এবং সেটা বিদেশেও আছে। আচ্ছা, বিদেশেও সবথেকে বড় স্টার যখন 80s এ চলছে, 80s এ যদি টাকা কামানো, দেখো আমি যদি ভুল না হয়, অ্যাল পাচিনো, রবার্ট ডি নিরোর থেকেও অনেক বেশি টাকা ধরে নাও। ওই টাইমে রকি তো ভালো সিনেমা হয়ে গেল, ঠিক আছে। সিলভাস্টার স্ট্যালোনের অনেক ভালো সিনেমা হয়ে গেল। আমাদের আরও অনেক সিনেমা আছে যেগুলো ওই টাইমে ক্লাসিক নয়, কিন্তু ভালো ভালো টাকা কামিয়েছে। পুরো সিনেমা হলিউডে দেখো, বলিউডে আছে। এবার এটাকে দোষ দেওয়া যায় না। আমার কথা হচ্ছে দিনের শেষে আমরা সবাই একটা এসকেপ চাই আমাদের মতো করে, ঠিক আছে। তোমার কাছে একটা এসকেপ হচ্ছে ব্যান্ডের মিউজিক, আমার কাছে একটা এসকেপ হচ্ছে ভালো সিনেমা। হয়তো আমার যেখানে টিমে একজন কাজ করছে তার হয়তো ভালো মিউজিক হচ্ছে, সেটা বাড়িতে বসে একটা বলিউড সিনেমা দেখতে যায়। তার এসকেপ, তুমি সেটা কেন চুজ করে দেবে ভাই? না, না, এক্সাক্টলি, নিশ্চয়ই। আমার এইটা হচ্ছে কথা, যে তুমি কেন চুজ করে Choose দেবে? করে। তুমি যদি একটা ভালো আর্ট ফর্ম দাও কাউকে, হুম, হুম। তুমি যদি তোমার বেস্টটা দাও, একদম, তুমি কিছু লোক পাবে। তুমি একদম। কেন জেলাস যে ও পিসি পেয়ে যাচ্ছে? একদম, একদম। মানে এটা আমি আমি প্রচুর বাংলা ব্যান্ডের লোকের সাথে কথা বলেছি, বা বাংলা ব্যান্ড অনেকের সাথে বলছি। তারা প্রচণ্ড বিটার অন্য লোককে নিয়ে, বা অন্য অন্য কাজকে নিয়ে, বা কি বলবো, তাদের না পাওয়া নিয়ে দর্শকদের চাপিয়ে দেওয়াটা। আমি না এটা খুব ডিসএগ্রি করি, যেটা তুমি হ্যাঁ, মানে বলছো। আমরা সবসময় কিছু না করতে পারলে ব্লেমটা করতে জানি যে এই কারণে হয়নি। এরা নিতে পারছে না, এরা শুনতে পারছে না, এর দোষ। খুব স্বাভাবিক ব্যাপার, মানে প্রত্যেকটা জায়গাতেই আমরা এই জিনিসগুলোকে এইভাবেই দেখি। হ্যাঁ, এটা আমার মনে হয় খুব আর্ট ইজি ফর্মে এসকেপ। আগে আ নিজেকে স্যাটিসফাইড করা উচিত। যে হ্যাঁ, আমার কি শুনতে আগে ভালো লাগছে? আমার ভালো লাগছে তো এবার তুমি দর্শকদের উপর ছেড়ে দাও। শুনলে শুনবে, না বাট শুনলে না মানে শুনবে। ব্যাপারটা কি হয় বলতো, যখন বিজনেস পার্সপেক্টিভ থেকে দেখে লোকজন, তখন এখন যেরকম হয়ে গেছে, তখন যে হ্যাঁ, মানে ক্রাউড যেই জিনিসটাকে চাইছে, ক্রাউডকে সেই জিনিসটা ডেলিভার করা ইন অর্ডার টু মানে গেইন মোর বিজনেস, মোর এবার মানি, এই হোয়াটএভার। তো টপিকটায় ২ টো জিনিস হতে পারে। এক তো আমি আর ও যেটা করছি, যে আমরা নিজেদেরকে খুশি করছি। হ্যাঁ, হ্যাঁ। যে আমি তো ব্যান্ডে তাও ভাবি যে এইটা একটু এরকম কর, তাহলে একটু লোক ছেলেপেলে শুনবে। ও ভাবে। আমাদের যে ৩ নম্বর গিটারিস্ট অনুরূপ, ও জাস্ট বদার করে না। ও ধুর, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। হ্যাঁ, কারণ কারণ এই ব্যান্ডটা আমাদের খুব নিজেদের কাছের ব্যান্ড। মানে এই জিনিসটাকে আমরা কখনো মনিটাইজ করে বড় করব এই স্বপ্ন দেখে শুরু করিনি। হলে অবশ্যই ভালো। কিন্তু আমাদের নিজেদের ইচ্ছাটা, মানে আমরা যে কাজটা করছি সেটা আমাদের মন থেকে ভালোবেসে করাটা খুব ইম্পোর্টেন্ট। যেটা আমাদেরকে সবার আগে স্যাটিসফাই করছে। তুমি জানো না যে তোমার দর্শক কিভাবে কখন ধরে নেবে। আজকে সবথেকে মানে মিউজিকের সবথেকে বড় উদাহরণ, নিজের প্রতি কাজ করে যাওয়া লাস্ট কিছু বছর, অরিজিৎ সিং। হুম। হুম, এই মোমেন্টে নিশ্চয়ই, ইন্ডিয়ার নাম্বার 1 সিঙ্গার, কোনো নিশ্চয়ই, কথা নেই। নিশ্চয়ই। প্রেমগুলো করে তো নাম্বার 1 উনি হননি, হুম, বেরিয়ে গেছিলেন। একটা টাইম পুরো মিউজিক থেকে বেরিয়ে গেছিলেন। হ্যাঁ। প্রীতমের সঙ্গে সাউন্ড ইঞ্জিনিয়ার কাজ করছেন, হ্যাঁ, তুমি যেটা করছিলে। টেকনিক্যাল কাজ টেকনিক্যাল করব। কাজ করতেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও কিন্তু নিজেকে গ্রুম করেছে। অবশ্যই, একদম। অবশ্যই। আজকে যখন প্রথম ধাপটাও রেখেছে ভাই, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। তুমি বললে আজকে অরিজিতের একটা স্যাড সং শুনতে শুনতে আমরা অভ্যস্ত। মার্কেট খাচ্ছাও করছে, তার সঙ্গে কি ও নিজের ভার্সালিটি করছে না? নিশ্চয়ই, করছে তো। নিশ্চয়ই, ও নিশ্চয়ই দুটোই করব। চালিয়ে যাচ্ছে। তা আমার হ্যাঁ, কথা হচ্ছে দুটোই করো। হ্যাঁ। তুমি অডিয়েন্স যেটা চাইছে সেটাও দাও, তার মাঝে নিজে ভালোটা করো। শাহরুখ খান যেটা করে খুব ভালোভাবে করে, প্রচন্ড ভালোভাবে করে, ঠিক আছে। তো আমার মনে হয় এই জায়গাটা, এই যে অ্যাকসেপ্টেন্সটা, যে অডিয়েন্স যেটা চাইছে সেটা খারাপ নেই, সেটা তবু অসুবিধা কি আছে? একদমই। আর প্লাস অডিয়েন্সের চাওয়াটা কিভাবে
মানে আমার মতে মিউজিকে ইন টার্মস অফ মিউজিক বলছি আমি, বাকি দিকটা অতটা বলতে চাইছি না আপাতত। মিউজিকের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় না, অনেকে মানে যারা মেটাল মিউজিক করছে, রক মিউজিক করছে, তারা মনে করে হ্যাঁ, আমি এই ব্যাপারটা থাকে যে এই মিউজিকটা আমি সবসময় শুনছি। আমার অনেক বন্ধু-বান্ধব আছে যারা মেটাল হেড। মেটাল শুনছে সবসময়। দ্যাট ইজ ফাইন। মানে আমিও মেটাল শুনি, ও মেটাল শোনে, অনেকেই মেটাল শোনে। কিন্তু তার মানেই আমি বলিউডের মিউজিক শুনবো না। আমি এই ডান্স নাম্বারটা শুনবো না। বিকজ মিউজিক কিন্তু ওরকমভাবে হয় না। মানে এই জনরাগুলো এসছে, একেকটা গান একেকটা মুডকে রিপ্রেজেন্ট করে। একেকটা জনরা একেকটা মুডকে রিপ্রেজেন্ট করে, হিউম্যান ইমোশনকে রিপ্রেজেন্ট করে। সাপোজ তুমি এখন নাচতে চাও। তুমি একটা এরকম মুডে আছো যেখানে তুমি নাচবে, মজা করবে, বন্ধুদের সাথে আছো, পার্টি করবে। তখন কিন্তু তুমি হয়তো একটা মেটাল গান চালাতে নাও পারো। তুমি একটা ডান্স নাম্বার চালিয়ে ভাইব করতে পারো। বিকজ ইউ আর ফিলিং লাইক ওরকম যে তোমার ইমোশনটা ওরকমভাবে কাজ করছে সেই সময়। তো মিউজিক জনরা ভালোবাসাটা কিন্তু ওই জায়গা থেকে দেখা উচিত আমার মতে প্রত্যেকটা মানুষের, যে তোমার কোন ইমোশনগুলোকে এনহ্যান্স করাচ্ছে। রাইট? তুমি দুঃখে আছো, তুমি স্যাড সং শুনছো, রাইট? তুমি ওটা শুনে সকালবেলা নিশ্চয়ই কাজে যাবে না। তুমি যখন সকালবেলা কাজে যাচ্ছ, ইউ নিড আ বুস্ট ইন ইউর এনার্জি। মানে তুমি তোমার দিন শুরু করছো, তুমি একটা রক গান শুনছো। যাতে তোমাকে পুশ করে জিনিসটা সারাদিনের কাজটার জন্য। তো এইভাবে জিনিসটাকে আমার মতে প্রত্যেকটা অডিয়েন্সের দেখা উচিত। তাই না? খুব এভাবে না দেখার সুন্দর থেকে। একটা কথা বললে তুমি। তো এটা আমার মনে হয় অডিয়েন্স সব জায়গাতেই আছে। তুমি যদি তাদের মতো করে একটা কাজ করে দাও, হুম, অডিয়েন্স খুঁজে নেবে। খুঁজে নেবে। মানে আমি এরকম কতবার হয়েছে, ধরে নাও রাত্রেবেলা গান শুনছি, হলো কিছু একটা, অনেকদিন পর হয়তো ক্যালিফোর্নিয়া চালিয়েছি, চলছে হঠাৎ করে, আউট অফ দ্য ব্লু ইউটিউবে একটা অন্য একটা গান সার্চ করে, গানটা খুব ভালো, এবার অডিও চলছে পাশে, অসুবিধা নেই, না, এটা কোন ব্যান্ড ভাই জানি না, আমাদের কোন 70s 80s হয়তো কোনো একটা কানাডা বা কোনো একটা জায়গার ব্যান্ড, এভাবেই সবাই ভালো মিউজিক এবার অ্যাকচুয়ালি। আচমকা এবার তাহলে ব্যান্ডটা দেখি তো, গোল করলাম, তাহলে ভাই ব্যান্ডটা অনেক ফেমাস ছিল ওই টাইমে, হ্যাঁ, হ্যাঁ। তারপর গোল করেনি, এটা গানটা খুলি তো দেখি, তো আমি বলছি তুমি যারা ভালো কাজ করে যাও না, অডিয়েন্স কিন্তু তোমার খুঁজে নেবে। খুঁজে নেবেই, নেবেই। আর নিশ্চয়ই। এর থেকে ভালো সময় পৃথিবীতে আসেনি, আসেনি। একদম, এর থেকে কম্পিটিটিভ সময়ও আসেনি, এর থেকে ভালো সময়ও আসেনি তোমার নিজের কাছে শোকেস করার। একদম, একদম। ঠিক আছে, মানে এই আবার সেম কথা আছে, রনিদা যখন বলছিল যে একটা টাইমে যখন রনিদারা শুরু করেছিল ওই টাইমে, তখন আমার ধরনের রনিদাদের বড় বোধ বুঝতে পারলি যে ক্যাসেটের কোম্পানির কাছে গিয়ে বলতে হতো, হ্যাঁ, এবং সেটা বিশাল হেক্টিক ছিল, বলছে তুমি বিশ্বাস করবে না, ওই 5খানা জায়গা মনোপলি চলছে, ওখানে আমাকে বলতে হতো। সবাই বলছে যে ইউটিউব কম্পিটিশন, বলছে আমি লোককে বোঝাতেই পারছি না এখানে দাঁড়িয়ে যে আজকে আমার কাছে ক্ষমতাটা আছে যে আমি নিজের মতো করে গানটা গিয়ে নিজে ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো, একদম। আমার বয়ে গেছে কি ভালো আর না ভালো, ইউটিউব তোমাকে ওই গানটা ঠিক যে শ্রোতা তার কাছে রেকমেন্ড করে করিয়ে দেবে। দেবেই। ঠিক আছে? এই যে সুযোগটা ফ্রিতে ইউটিউবের অ্যালগরিদম দিয়ে করে দিচ্ছে, হ্যাঁ, এই সুযোগটা আগে ছিল না। আগে ছিল না, সেটা আগে অনেকটা সত্যিই ছিল বড় না। সুযোগ। তো আমরা কেন পজিটিভ দেখছি না? অবশ্যই পজিটিভ দিক আছে। অবশ্যই। ঠিক আছে, আর দিনের শেষে ধরে না পুরোটাই ব্যবসা, একদম। লোকে যদি তোমাকে শুনতে না চাইছে, দেন হয় লোক তোমার জন্য তৈরি নয় বা তুমি তৈরি নও, হ্যাঁ। লোককে তুমি তৈরি করতে পারবে না, হুম, হুম। দেন তুমি একটু চেঞ্জ করো নিজেকে। তাই, তাই। মানে আমি বলছি না প্র্যাকটিক্যালি চেঞ্জ করে যেতে, তুমি কিছুক্ষণে তো ভাই আলটিমেটলি তোমাকে, তুমি যদি লোকেরাও জনপ্রিয় হয়ে যাও, হুম, হুম। তাহলে তো শুনবে। একদম শুনতে বাধ্য। ঠিক আছে, তো যাই হোক, অনেক বক করে নিলাম, আমি বেশি বলে ফেললাম মনে হয়। তো ঠিক আছে। অনেক কিছু বললে, শুনে খুব ভালো লাগলো, এবং আমরা প্রার্থনা করবো যে তোমরা আরো বেশি সফল হও এই যে জার্নিটা করছো। তো তোমরা যদি দর্শকদের কিছু বলতে চাও তোমার তরফ থেকে, তোমরা বলতে পারো, কোনো মেসেজ দেওয়া থাকলে। তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা অবশ্যই বলে, দর্শক শুনবে। আমাদের ইউনিভার্স ইন আ ক্রেয়ন। ইউনিভার্সাল ব্যান্ডের নামেই রয়েছে চ্যানেল। তো আর আমাদের সব মিউজিক প্ল্যাটফর্মে মিউজিক এখন এই মুহূর্তে নেই, বাট কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। Spotify, Apple Music। তোমরা যদি Instagram এ স্টোরি বা কিছু দিতে চাও, তো আমাদের একটা ইপি রিলিজড আছে। সেই গানগুলোকে আমরা রি-আপলোড করব সমস্ত মিউজিক প্ল্যাটফর্মে। আর সামনে আমাদের আরেকটা নতুন ইপি আসছে, যেটা আমরা জানুয়ারিতে রিলিজ করব, এবং সেখান থেকে একটা গান অলরেডি রিলিজড, 'জার্নি টু দ্য নর্থ', যেটা আমরা শুরুতে কথা বললাম। ওটা পারলে আপনারা শুনুন। নিশ্চয়ই ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার তো করবেনই। অ্যান্ড হ্যাঁ, তো আমাদেরও আরো নতুন মিউজিক আসছে, তো আমাদেরও আশা রয়েছে সেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে। তুই কিছু বলতে চাস? জাস্ট একটা কথাই বলতে চাই, ভালো গান শোনো। হ্যাঁ, জাস্ট হ্যাঁ, মানে একই গান ১০ বার শুনে যাচ্ছি, কম্পেয়ার করা যায় ওটা বাজে, ওইটা ভালো না, এইটাই শুধু ভালো। এসব না করে আই গেস ভালো গান শোনো, বাইরের গান শোনো। তোমার ল্যাঙ্গুয়েজ বোঝার দরকার নেই। একটা সময় ছিল আমিও মানে খুব একটা বুঝতাম না ল্যাঙ্গুয়েজ, আমি জাস্ট গানটা শুনতাম। ইভেন অনেকে আছে এরকম যারা মানে আমি সব শুধু ধরনের গান শুনি, সব এক্সাক্টলি ধরনের, মানে হ্যাঁ, নলে লোকে কোরিয়ান গান কেন শুনতো? আমি এত? সব ধরনের গান তো শুনি। ভালো গান শোনো, ভালো মিউজিক শোনো, stubborn হইও না মিউজিক নিয়ে। হ্যাঁ, কোনো দ্যাটস কিছু অল, নেই, কোনো কিছু দ্যাটস নেই। অল। অবভিয়াসলি তুমি কোনো জাস্ট কিছু নেই। জানোই না তুমি যে গানটা হয়তো শুনছো না সেটাই হয়তো তোমার নেক্সট ফেভারিট গান হয়ে ফেভারিট যেতে গান পারে। হয়ে যেতে পারে। একদম। সো এটাই। আমার মানে শিল্প একটা, মানে যে কোনো ধরনের শিল্প, গান হতে পারে, ছবি আঁকা হতে পারে, সিনেমা হতে পারে, শিল্প একটা বানতে নেই না,
দর্শকদের বানতে নেই, আর কোনো শিল্পী যদি বানতে চায় তাহলে এর থেকে খারাপ কিছু হতে খারাপ পারে না। কিছু মানে এর হতে থেকে পারে না। আমি এই যে টেন্ডেন্সি শিল্পীরা নিজের শিল্পকে বেঁধে দিচ্ছে, বেঁধে দিচ্ছে। এবং শিল্পীরা বলে দিচ্ছে যে এইভাবেই দর্শককে দেখতে হবে। একদমই। এটা খুব খারাপ, খুবই খারাপ। বেসিক্যালি দর্শকরা ওরমভাবে ট্রেন্ড সেট করে না। তুমি আর্ট করছো, তোমার জিনিসটা যেটা তুমি দিতে চাইছো সেটা ট্রেন্ড হবে। কিন্তু সেটা তোমার মন থেকে আসতে হবে। তুমি দর্শকের কথা ভেবে সেটা বানাতে পারো না। সেটা যেকোনো ফর্ম অফ আর্ট, সিনেমা, মিউজিক, হোয়াটএভার। নিজের বেস্টটা দিয়ে যাওয়াটা নিজের অনেক বেস্টটা বেস্ট। নিজের ভালো লাগাটা অবশ্যই ইম্পর্ট্যান্ট এখানে। তবেই না বেসিক্যালি এখানে তুমি তোমার আর্টটা দিয়ে তুমি দর্শকদের সাথে বেশ কমিউনিকেট করছো, রাইট? তো সেখানে তুমি যদি আগে থাকতে ইটস লাইক স্ক্রিপ্টেড। তুমি স্ক্রিপ্ট করে দিচ্ছ যেটা ভালো লাগবে সেটা আগে থাকতে ভালো লাগবে জেনে বানাচ্ছ ওর। তাহলে এই পুরো জিনিসটা মিনিংলেস হয়ে যায়। আমার পার্সোনালি তাই মনে হয়। আমারও। আচ্ছা, অনেকক্ষণ আড্ডা দিলাম। হ্যাঁ। তোমাদের খুব ভালো লাগলো, এবং তোমার মধ্যে একজন কি বললো যেন আমাদের কি বলা যায়, দ্য প্রো অফ পডকাস্ট, আরে আমি তো করছি না। তিনি আজকে এসেছেন। তো আমি আশা করছি আমাদের এপিসোড রিলিজ করার পর তুমি হয়তো শুনতে পাবো, পেছনে হয়তো আমাদের পেছনে আমাদের একটা জাজমেন্ট কমেন্ট আসবে, এখানে সাউন্ডটা এই জায়গায় খারাপ ছিল, এটা ভালো হতে পারতো। আমরা এই না। যে ওই টেকনিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতে আসি না, যাই হোক। আজকে। তো অনেক আড্ডা মারলাম, আর অনেক মজা করলাম, খুব ভালো লাগলো, এবং তোমরা খুব ওপেন ছিল, আমাদের নিজের খুব ভালো লাগলো। তো প্রে করবো যেন তোমাদের আরো অনেক বেশি করে লোক তোমাদের কাজ শোনে, এবং আরো বেশি করে আরো নতুন নতুন মিউজিক আসে, এবং হয়তো আরো কোনো একটা মিউজিকের জন্য হয়তো তোমরা আবার এই চেয়ারে আসবে, এবং হয়তো আরো ব্যান্ডের লোকজন আসবে এখানে, আশা করবো। নিশ্চয়ই। তো ভালো থেকো, হ্যাঁ। এবং বিজয় অনেকদিন হয়ে গেছে, তাও শুভ বিজয়। অভিযান। তো নমস্কার। নমস্কার। তো দর্শকরা, আজকে একটা বেশ সুন্দর একটা আড্ডা হলো, এবং আমরা ইনস্ট্রুমেন্ট একটা বাজনার বেসিসে আমরা একটা গান বোঝা, সেই গানকে সেই গানের থেকে নিজের একটা শান্তির রসদ খুঁজে নেওয়া, বা নিজের মুড রসদ খুঁজে নেওয়া, সেটা জানলাম, দেখলাম। এবং নতুন ধরনের একটা ব্যান্ড এসেছে বাংলায়, নতুন বলবো না, 5 বছর তো হয়ে গেছে, ওটা বলছে একটু পাশে থাকুন, অনেক চেষ্টা করছে, পাশে থাকুন। মানে শুধু বলছি না যে পাশে থাকুন বলাটা, মানে একটু গানটা শুনুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, তাহলেই সবাই এগিয়ে যাবেন। এবং অবশ্যই আপনার পাশে যদি এরকম কোনো একটা ব্যান্ড খুলছে কেউ, তাদেরকে সাহায্য করুন, তাদের একটু মনোবল বাড়ান, আর কিছুই না। হয়তো নতুন কেউ নতুন ভালো কিছু হতে পারে, নতুন একটা প্রসেস তৈরি হতে পারে। তো অনেক বকবক করলাম, পরের বিষয়টা আবার আসছি আমরা। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের সবার জন্য ভালো থাকে এই কামনা করি। নমস্কার।